সো আমরা যেখান থেকে শুরু করছিলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আলোচনা শুরু করছি এবং আমরা যে জিনিসগুলো দেখছিলাম কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট রিয়েল ওয়ার্ল্ডে চিন্তা করতে হয়। ফিলোসফি অফ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যেটা ছিল যে সবকিছুই আসলে এভরিথিং ক্যান বি অ্যান অবজেক্ট, সবকিছু আসলে অবজেক্ট। আমরা আমাদের আশেপাশে যাই দেখি সবকিছুই অবজেক্ট। প্রতিটা জিনিসের তার নিজস্ব প্রপার্টি আছে, অর্থাৎ ডাটা আছে, এবং তার রেসপন্সিবিলিটি আছে, ওর অ্যাক্টিভিটি আছে। যেমন আমি আপনাদের মনে আছে কিনা যে আপনারা পাঁচটা পাঁচটা করে আসলে অবজেক্ট আইডেন্টিফাই করছিলেন এবং তার অ্যাক্টিভিটি এবং ডাটা আইডেন্টিফাই করছিলেন। সেটা হচ্ছে যেমন হচ্ছে আপনারা অনেকে এমন অবজেক্ট আইডেন্টিফাই করছিলেন যেটা আসলে টাচ করা যায়, আবার এমন অবজেক্ট আইডেন্টিফাই করছিলেন যেটা আসলে টাচ করা যায় না, যেটা আসলে চোখে দেখা যায় না, এমন অবজেক্ট যেগুলো আসলে কল্পনা কল্পনা প্রসূত বা অনেকটা অ্যাক্টিভিটি টাইপের। সো ক্লাস নিয়েও কথাবার্তা হয়েছিল যে আসলে ক্লাস কি, যে ক্লাস হচ্ছে আসলে একটা ব্লুপ্রিন্ট অফ অ্যান অবজেক্ট। যে আমি যখন একটা রিয়েল লাইফে কোনো কিছু নিয়ে আসি, তার যে ডিজাইন গাইডলাইন সেটা আসলে ক্লাসে থাকে। আমি এই জন্য উদাহরণ দিছিলাম যেটা, যে যখন একজন আর্কিটেক্ট কোনো একটা বাড়ির ডিজাইন করে, তখন সে আসলে ওই বাড়িটার ছবি প্রথমে আঁকে, যে কিভাবে কোন প্ল্যানিং করে, যে কোন কোথায় কয়টা রুম হবে, কি ধরনের প্ল্যাটফর্ম থাকবে, সব কিছুই সে আসলে ওই ডিজাইনে আইডেন্টিফাই করে। পরবর্তীতে সেই ডিজাইনের পার্সপেক্টিভে যখন আসলে আসল বাড়ি তৈরি হয়, সেটাই আসলে মূলত ওই ডিজাইনের একটা ইনস্ট্যান্স বলা হয়। সো ক্লাস এবং অবজেক্টের ক্ষেত্রেও রিলেশনটা অনেকটা এরকম। ক্লাস হচ্ছে যে আমি যখন নতুন কোনো একটা কিছু বানাবো, আসলে তাতে কি কি থাকবে সেটা ডিজাইন করা, এটা হচ্ছে আসলে মূলত ক্লাস। যেমন এই ক্ষেত্রে যেটা ছিল যে একটা স্টুডেন্ট, তার আসলে কি কি আছে, তার নেম আছে। প্রথম লেভেলে বলা হচ্ছে যে তার নেম আছে। সো যখন আমি বলতেছি স্টুডেন্টের একটা নেম থাকবে, দিস ইজ এ ডিজাইন গাইডলাইন। এটা আসলে একটা ডিজাইনকে বুঝায় যে আমার আসলে আমি একটা স্টুডেন্ট নিয়ে কাজ করতে চাই যার শুধু নাম থাকবে। সো এটা আসলে আমি একটা কনভেনশন দাঁড় করাচ্ছি। যখন আমি রিয়েলি কোনো একটা স্টুডেন্ট তৈরি করতেছি, সেক্ষেত্রে হচ্ছে তার নাম অনেক সময় ওই স্টুডেন্টটাই আমি অবজেক্ট হিসাবে ইউজ করতেছি, কিন্তু তার নাম হতে পারে জনি অথবা ম্যারি অথবা রাসেল, যাই হোক না কেন, সেগুলো আলাদা আলাদা অবজেক্ট হিসাবে কাজ করবে। একইভাবে যদি আমি চিন্তা করি যে হিউম্যান নামে আমি একটা অবজেক্ট তৈরি করে রাখলাম, সেক্ষেত্রে আমি হিউম্যানের যদি যদি চিন্তা করি যে তার শুধু নেম থাকবে, সো আমি হিউম্যান হিসাবে বিভিন্ন জন তৈরি করতে পারি। ঠিক সেম স্টাইলে নেম জনি, ম্যারি, রাসেল, অনেকে হতে পারে। সো যখন আমরা বিজনেস কোনো সফটওয়্যার দাঁড় করাই, আসলে সফটওয়্যারের ওই পার্টিকুলার অবজেক্টেরই আমাদের আইডেন্টিফাই করতে হয়। যেমন আমি যদি বলি যে আমাদের একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন দরকার, সেক্ষেত্রে একটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের কী কী থাকতে পারে? স্টুডেন্ট থাকতে পারে, ডিপার্টমেন্ট থাকতে পারে, কোর্স থাকতে পারে, টিচার থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। সো যেই জিনিসগুলো আসলে ঠিক ইউনিট আইডেন্টিফাই করতেছি আমরা, স্টুডেন্ট এটা একটা আসলে অবজেক্ট হিসাবে আইডেন্টিফাই করতেছি যে আমাদের এই সিস্টেমের এটা আসলে একটা অবজেক্ট। টিচার সে আমার এই সিস্টেমের একটা অবজেক্ট। কোর্স আমার সিস্টেমের অবজেক্ট, ডিপার্টমেন্ট আমার সিস্টেমের একটা অবজেক্ট। সো এগুলা আসলে আলাদা আলাদা অবজেক্ট হিসেবে আমরা আইডেন্টিফাই করতেছি, এবং প্রতিটা অবজেক্টে তার নিজস্ব ডাটা থাকতে পারে। ডাটা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, যে যেমন নেম, নেম হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে তার ডাটা। সো টিচারের ক্ষেত্রে তার নেম থাকতে পারে, টিচার আইডি থাকতে পারে, আহ, আরও অনেক কিছু থাকতে পারে। স্টুডেন্টের ক্ষেত্রে থাকতে পারে নেম থাকতে পারে, রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে, আরও অনেক কিছু থাকতে পারে। ঠিক সেম ওইতে ডিপার্টমেন্টের নেম থাকতে পারে, তারপরে তার কতগুলো স্টুডেন্ট। এগুলোর আসলে প্রতিটা জিনিসই আসলে একটা অবজেক্ট এর সাথে রিলেটেড হয়ে যাচ্ছে। পরবর্তীতে যে জিনিসগুলো দেখছিলাম, যে যেমন এই ক্ষেত্রে আমরা দেখছিলাম একটা পার্সন যখন আমরা আইডেন্টিফাই করছি, তখন পার্সনের কী কী ছিল, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। দেন পার্সন কী কী করতে পারে সেগুলো আইডেন্টিফাই করছিলাম, যে ক্যান টেল ইটস ফুল নেম, ক্যান টেল ইটস রিভার্স নেম। সো এই যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এগুলো ছিল আসলে পার্সনের মূলত তার যেই সকল ডাটা, বা আমরা এগুলাকে আসলে বলতেছি পার্সনের আসলে প্রপার্টি বা পার্সনের বৈশিষ্ট্য। আর তার ক্যান টেল ইটস ফুল নেম, এটা হচ্ছে হলো তার অ্যাক্টিভিটি বুঝাচ্ছিলাম।
এটা আসলে তার রেসপন্সিবিলিটি। একটা পার্সন তার ফুল নেম বলতে পারে, এটা আসলে একটা অ্যাক্টিভিটিকে বোঝায়, এটা আসলে কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করে না। আহ, একটা পার্সন তার নামের উল্টা করে বলতে পারে, এটা আসলে তার একটা অ্যাক্টিভিটিকে বোঝায়, এটা আসলে কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করে না। এর পরের অংশে চলে আসি, আপনাদের প্র্যাকটিস দিছিলাম। পার্সন এইটা আপনারা প্র্যাকটিস করছিলেন, যে আপনারা পার্সন নিছিলেন, যেটা ছিল ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এবং পার্সনের ফুল নেম আপনারা নিয়ে কাজ করছিলেন, যে ফুল নেম এবং রিভার্স নেম নিয়েও কাজ করছিলেন। পরবর্তীতে আমরা এই পার্সনটা তো আসলে আমরা আসলে মডেল হিসেবে চিন্তা করছি, আমরা আসলে চিন্তা করছি যে একটা পার্সনের কী কী থাকতে পারে এবং কী কী অ্যাক্টিভিটি থাকতে পারে। পরবর্তীতে আমরা নিজেরা প্রোগ্রামিংয়ে একটা ক্লাস লিখছিলাম, সেই ক্লাসটাই এই আইডিয়া অনুযায়ী যে ক্লাসটা আমরা ডিজাইন করছিলাম, সেই ক্লাসের সাথে আসলে এর রিলেশন কেমন বা ম্যাপিং কেমন, সেটা আসলে আমরা এইখানে এই চিত্রের মাধ্যমে দেখতে পাইছি। যেমন একটা পার্সনের তার ফার্স্ট নেম থাকতে পারে, তার মিডল নেম থাকতে পারে, তার লাস্ট নেম থাকতে পারে। ঠিক সেম ওয়েতে আমরা একটা পার্সন ক্লাস লিখছিলাম, যার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আইডেন্টিফাই করছিলাম। যখন আমরা বলতেছি কোনো একটা পার্সনের রেসপন্সিবিলিটি বা অ্যাক্টিভিটিকে যখন রিপ্রেজেন্ট করতেছি, সেটাকে আসলে কোনো না কোনো আমরা মেথড দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। যেমন এক্ষেত্রে আমরা বলছিলাম ক্যান টেল ইটস ফুল নেম। ঠিক সেম ওয়েতে আমরা যখন ক্লাস রিয়েলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো একটা ক্লাস লিখছি, সেই ক্ষেত্রে আমরা বলছিলাম গেট মাই ফুল নেম। অর্থাৎ পার্সন যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, তখন গেট মাই ফুল নেম কল করলে আসলে এই পার্সনের যে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম থাকবে, সে তার ফুল নেমটাকে রিপ্রেজেন্ট করবে। ক্যান টেল ইটস রিভার্স নেম মানে হচ্ছে যে আসলে সে নামটা উল্টো করে বলবে, সেক্ষেত্রে আসলে সেটাও একটা মেথড। এই ডাটা যেগুলোকে বলতেছে, এগুলোর আসলে আলাদা একটা নাম আছে, যেটার নাম অনেক সময় অ্যাট্রিবিউটও বলা হয়, এবং অ্যাক্টিভিটির বদলে অনেক সময় এগুলোকে বলা হয় এক একটা ক্লাসের রেসপন্সিবিলিটি। অর্থাৎ আমি যদি বলি যে এই পার্সনের অ্যাক্টিভিটি কী কী, অ্যাট্রিবিউটগুলো কী কী, সেগুলো হচ্ছে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, অথবা ডাটা কী কী, সেক্ষেত্রে একই কথা আসে, ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম। এবং আমি যদি বলি যে এই পার্সনের আসলে অ্যাক্টিভিটি কী কী, সেক্ষেত্রে আসলে আসে যেটা, যে ফুল নেম, গেট মাই ফুল নেম এবং গেট মাই রিভার্স নেম, একই অর্থে রেসপন্সিবিলিটি সেটাকেই বোঝাচ্ছে। এরপরে আমি একটু আসি। সো এই প্র্যাকটিসগুলো আসলে আপনারা করছেন অলরেডি। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটা করছেন, মনে আছে কি? হ্যালো তানজিল, আছেন? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আপনারা তো ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশনটা করছিলেন, মনে আছে কি? জি ভাইয়া। ওকে, সো বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট যতটুকু আলোচনা করছিলাম মোটামুটি কি আপনাদের মনে আছে, তাই তো? জি ভাইয়া। ওকে, এখন আমরা একটু নেক্সট লেভেলে যাব। সেটা হচ্ছে আমি এখান থেকেই কোড নিয়ে সামনে আগাচ্ছি। আমরা যে পার্সন অ্যাপ্লিকেশন দাঁড় করাইছিলাম, সো আমি আসলে কপি পেস্ট না করে এখানেই আসি। সো এটা ছিল আমাদের সেই পার্সন অ্যাপ্লিকেশন। আমি যদি এখন এটার ভিতরে গিয়ে রান করাই, আমি দিলাম ফার্স্ট নেম, দেন আমি শোতে যদি যাই, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এবং তার উল্টা চলে আসছে এখানে। সো আমি যদি এখন পার্সন ক্লাসে যাই, খেয়াল করবেন এখানে একটু খেয়াল করেন যেটা, যে পার্সন ক্লাসের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো আসলে আমি বলছিলাম ডাটা, এবং গেট মাই ফুল নেম, গেট মাই রিভার্স নেম, এগুলো আসলে হচ্ছে তার মেথড। পয়েন্ট হচ্ছে আমরা যখন বাইরে থেকে এই পার্সনটাকে, এখন আমরা যখন পার্সন অবজেক্ট তৈরি করতেছি, অর্থাৎ আমার ইউআইতে যদি আমি আসি,
আমি ইউজার এখানে রিপ্রেজেন্ট করছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। শো বাটনে যখন ক্লিক করতেছি তখন আসলে আমি ইউজারকে দেখাতে যাচ্ছি তার ফুল নেম এবং তার রিভার্স নেম। সো শো বাটন ক্লিক ইভেন্টেই মূলত সেই কাজটা হওয়ার কথা। আমি যদি ভিউ কোডে যাই, সেক্ষেত্রে সে যেটা করছিল, সে একটা পার্সন অবজেক্ট ক্রিয়েট করছে এবং সেই পার্সন অবজেক্ট কিভাবে ক্রিয়েট করছে, পার্সন ক্লাস, দেন অবজেক্ট ক্লাসের ভ্যারিয়েবল নেম অর অবজেক্ট নেম ইকুয়াল টু নিউ পার্সন। যখনই সে নিউ পার্সন করতেছে তখনই আসলে একটা পার্সন অবজেক্ট ক্রিয়েট হচ্ছে। আমি আপনাদের ভ্যালু টাইপ, রেফারেন্স টাইপ যখন আলোচনা করছিলাম তখন আসলে বলছিলাম যে কেমন করে নিউ পার্সন লাইনটা লিখলেই আসলে পার্সন অবজেক্টটা তৈরি হয়। দেন এখানে দেখেন পার্সন অবজেক্ট ডট ফার্স্ট নেম, এখানে একটু খেয়াল করেন। সো আমি যখন বলতেছি যে পার্সন অবজেক্ট ডট ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমটা আসলে কিন্তু এই পার্সনের ডাটা, অর্থাৎ এইগুলো হচ্ছে তার ডাটা। আমি যেহেতু এগুলোকে পাবলিক করে দিছি, সো এই পাবলিক করে দিছি বলেই এই ডাটাগুলো আসলে বাইরে থেকে, অর্থাৎ আমি যখন পার্সন অবজেক্টটা ইউজ করতেছি, পার্সন ক্লাসটা ইউজ করতেছি, তখন ডাটা অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু বেসিক অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের যেই ম্যাথোডোলজি বা যেই থিওরি, সেই অনুযায়ী আসলে কোনো ক্লাসের ডাটা বাইরে এক্সপোজ করা উচিত না, যেটাকে আসলে বলা হয় ইনক্যাপসুলেশন অর ডাটা হাইডিং কনসেপ্ট। অর্থাৎ আজকে আপনাদের সাথে যে ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে আসলে ডাটা হাইডিং, ইনক্যাপসুলেশন আর ডাটা হাইডিং। সো হোয়াট ইজ ইনক্যাপসুলেশন? ডাটা হাইডিং আর ইনক্যাপসুলেশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা বেসিক কনসেপ্ট, যেটার মানে হচ্ছে এরকম যে আপনি যেমন ধরেন, আমি একদম রিয়েল যদি উদাহরণ দিই আপনাকে, যে আপনি একটা ধরেন আপনি একটা গাড়ি কিনছেন, এখন এই গাড়িটা আপনি চালাবেন। সো এই গাড়ি যদি আপনি আপনাকে চালাতে হয়, সেক্ষেত্রে আপনার জাস্ট যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে গাড়ির কীভাবে স্টিয়ারিং ঘোরাতে হয়, ডান বাম করতে হয়, এবং গাড়িতে কীভাবে ব্রেক করতে হয়, জাস্ট যে জিনিসগুলো আপনার গাড়িটাকে চালনা করতে দরকার হবে। এখন এমন যদি দরকার হতো এই গাড়ি চালাইতে হইলে আপনার গাড়ির ভিতরে ইঞ্জিন কিভাবে কাজ করে, কোথায় কিভাবে কোন ইঞ্জিন কোন পিস্টন কিভাবে হিট করতেছে, কোথায় বাস্ট করতেছে, এই সব কিছু যদি আপনার জানার দরকার হতো এত ডিটেল লেভেলে, তাহলে আসলে আপনার জন্য গাড়ি চালানোটা অনেক বেশি জটিল একটা ব্যাপার হয়ে দাঁড়াইতো। আবার যদি আমি চিন্তা করি, যেমন আমরা হাত ঘড়ি পরি, সো হাত ঘড়িতে যে কাঁটাটা টিকটিক করে এটাই জাস্ট আমাদের জানা দরকার, কিন্তু কাঁটাটা কিভাবে ভিতরে ঘুরতেছে, সে কিভাবে মেকানাইজ হচ্ছে, এই জিনিসগুলো আসলে জানাটা আমাদের জন্য জরুরি কিছু না। ঠিক সেম ওয়েতে আপনি যে মোবাইলটা ইউজ করেন, এখন মোবাইলটা কিভাবে তার ভিতরে ডাটা ট্রান্সফার করতেছে, একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের সাথে কিভাবে যোগাযোগ মেনটেন করতেছে, এটা কিন্তু আপনার কাছে মূল কনসার্ন না। আপনার কাছে মূল কনসার্ন হচ্ছে আমি কিভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ইউজ করব, কিভাবে মানুষকে কল দিব, কিভাবে কল রিসিভ করব, এই ব্যাপারগুলা। এত কথা বলার মূল কারণ হচ্ছে এই যে ডাটাগুলো, অর্থাৎ কোনো একটা অবজেক্টের ভিতরে কিভাবে কাজ করতেছে, কিভাবে মেকানাইজ হচ্ছে, এইটা আসলে বাইরে এক্সপোজ করলে, তার এত বেশি ডিটেইল এক্সপোজ করলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এক নম্বর ঘটনা হচ্ছে এই ডিটেইলের ফলে আসলে জিনিসটা আরও কমপ্লেক্সের দিকে চলে যাবে। যেমন এমন যদি হতো, আমি যে ঘটনাগুলো বললাম, যে গাড়ি কিনতে হলে আপনার গাড়ির ইঞ্জিন জানতে হবে, ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা না জানলে আপনি গাড়ি চালাতে পারবেন না। সো গাড়ি আসলে কোনো ইউজফুল কোনো একটা কিছু হতো না। যারা ইঞ্জিন সম্পর্কে জানে তারাই শুধু গাড়ি কিনতো বা গাড়ি চালাতো, বা সেটাকে ইউজফুল, যেহেতু এটা কমপ্লেক্স। এক। দুই হচ্ছে আপনি যদি ভিতরের ডাটাকে বাইরে এক্সপোজ করে দেন, অর্থাৎ বাইরে থেকে অ্যাক্সেস করতে দেন, এক্সপোজ করা বলতে যেটা বোঝাচ্ছি, বাইরে থেকে যদি আপনি ভেতরের ডাটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে দেন, সেক্ষেত্রে এমন হতে পারে যে ওই ডাটাতে যেই ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো যে কেউ যে কোনো সময় ম্যানুপুলেট করতে পারে। সেক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন ব্যাংক অ্যাকাউন্ট, সাপোজ ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি ধরেন ব্যালেন্সটা পাবলিক করে দিয়েছেন। ব্যালেন্সটা হচ্ছে ব্যাংকের আপনার নিজস্ব ডাটা, যে কোনো অ্যাকাউন্টের, ব্যাংক অ্যাকাউন্টের তার নিজস্ব ডাটা। এখন আপনি যদি ব্যালেন্সটা পাবলিক করে দেন, তাহলে কি হবে, ওই ব্যালেন্সটা যে কেউ যে কোনো সময় অ্যাক্সেস করতে পারতেছে। অর্থাৎ তাহলে কি হচ্ছে, যে ওই ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্টটা ইউজ করবে, সে যে কোনো সময় তার ব্যালেন্স বাড়ায় নিতে পারতেছে অথবা কমায় নিতে পারতেছে, যেটা হওয়া উচিত না। আসলে কি হওয়া উচিত,
সে যখন ডিপোজিট করবে তখন তার ব্যালেন্স বাড়া উচিত, সে যখন উইথড্র করবে তখন তার ব্যালেন্স কমা উচিত। কিন্তু সে যে কোনো সময় তার অ্যাকাউন্ট সামারি থেকে তার ব্যালেন্স চেক করতে পারে যে আমার এখন কারেন্ট ব্যালেন্স কত। সো আসেন আমরা আসলে একটা ব্যাংক অ্যাকাউন্টই দাঁড় করাই, যেটা আমাদের জন্য আসলে খুব বেশি রিলেভেন্ট হবে। সো আমি এই সলিউশনটা ক্লোজ করে দিচ্ছি। কারো যদি কোনো কনফিউশন হয় বা কোথাও বুঝতে পারছেন না এমন যদি হয় আমাকে একটু কোশ্চেন করেন। সো আমি এখন একটা নিউ প্রজেক্ট নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একটা উইন্ডোজ ফার্ম অ্যাপ্লিকেশন। আমি একটা ক্লাস অ্যাড করতেছি, যেহেতু আমরা এটা নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন চিন্তা করতেছি। সো ক্লাসটার নাম দিচ্ছি আমি ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাড করলাম। ওকে, সো ব্যাংক অ্যাকাউন্টের যে সকল ডাটা থাকে, যে তার ব্যাংক কোনো প্রতিটা ব্যাংক অ্যাকাউন্টে তার নিজস্ব একটা ব্যালেন্স থাকে। আমি এখানে আসলে ব্যালেন্স তার একটা ডাটা নিচ্ছি, ব্যালেন্স। সো এবং আমার যে দুইটা একটা অ্যাকাউন্টের কি কি থাকতে পারে, ডিপোজিট, দেন সে ডিপোজিট অ্যামাউন্ট বলে দিবে যখন সে ডিপোজিট করবে। আর একটা থাকতে পারে হচ্ছে উইথড্র। সো আমি আগে মেথডগুলো একটু আইডেন্টিফাই করে নিচ্ছি। উইথড্র, দেন সে তার অ্যামাউন্ট বলে দিবে। ফাইন। সো আমি যখন ডিপোজিট করতেছি কোনো একটা অ্যামাউন্ট, তখন তার মানে কি আমি আসলে ব্যালেন্স আপগ্রেড করতেছি, অর্থাৎ আমার এখন কারেন্ট ব্যালেন্স যেটা আছে তার সাথে এখন যে অ্যামাউন্টটা দিচ্ছি সেই অ্যামাউন্টটা যোগ হয়ে আমার ব্যালেন্সটা আপডেট হয়ে যাচ্ছে। আমি যখন উইথড্র করতেছি তখন আমার যে কারেন্ট ব্যালেন্সটা আছে সেখান থেকে আমি যে যে অ্যামাউন্টটা উইথড্র করতে চাচ্ছি সেই অ্যামাউন্টটা কমায় নিচ্ছি। লজিক ইজ সিম্পল। সো সেক্ষেত্রে এখন আমি যখন ব্যাংক অ্যাকাউন্টটা বাইরে থেকে ইউজ করব, অর্থাৎ আমি যখন এখানে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করতেছি বা এটা যখন বাইরে থেকে আমি অ্যাক্সেস করতেছি, অর্থাৎ আমার ফর্ম অ্যাপ্লিকেশনে, এখানে আমি একটু টুল বক্সটা নিয়ে আসি।
মোটামুটি প্রিপেয়ার করছি ইউআইটা। সো আমি যখন ডিপোজিট বাটনে ক্লিক করতেছি তখন আমি চাচ্ছি যে অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেই অ্যামাউন্টটা আসলে ডিপোজিট হোক, এবং ডিপোজিট বা জমা হোক, এবং যে অ্যামাউন্টটা যখন উইথড্র করতে যাচ্ছি তখন আমি চাচ্ছি যে যে অ্যামাউন্টটা দিচ্ছি সেই অ্যামাউন্টটা আসলে উইথড্র হোক। সেক্ষেত্রে আমি পরবর্তীতে অ্যাকাউন্ট সামারিতে যখন ক্লিক করব তখন আমি আসলে দেখতে যাচ্ছি আমার এখন কারেন্ট ব্যালেন্স কত। ফাইন। সো আমি এখন ডিপোজিট বাটনে আসি। আমার যখন আমি ডিপোজিট বাটনে ক্লিক করতেছি তখনই তো আসলে আমি চাচ্ছি আমার ব্যাংক অ্যাকাউন্টটা। সো আমার ব্যাংক, যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট ফর দ্য ফার্স্ট টাইম যখন অ্যাপ্লিকেশনে আসতেছি তখনই আসলে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি, যেটা আমাদের আসলে অ্যাকাউন্ট ক্রিয়েটিং সেকশন ছিল। আমি ধরে নিচ্ছি যে আসলে আমি যখনই ফর্ম ওপেন করতেছি তখনই আসলে এটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেন অ্যাকাউন্ট ডট ডিপোজিট, আমি ধরেন 100 টাকা দিলাম ডিপোজিটে। দেন উইথড্রতে বললাম অ্যাকাউন্ট ডট উইথড্র। সো ওইখানে আসলে 100 টাকা দেওয়াটা ঠিক হয় নাই, আমি বলতেছি টিজার অ্যামাউন্ট, সরি ডাবল দেই, ডাবল অ্যামাউন্ট ইকুয়াল টু টেক্সট অ্যামাউন্ট ডট টেক্সট। সো টেক্সট অ্যামাউন্ট বলে কিছু যেহেতু লিখি নাই আমি এটা লিখে দিয়ে আসি। ঠিক সেম ওয়েতে আমি বললাম যে অ্যামাউন্টটা দিচ্ছি সেই অ্যামাউন্টটাই সে উইথড্র করবে, এবং যে অ্যামাউন্টটা দিচ্ছি সেই অ্যামাউন্টটাই সে ডিপোজিট করবে। আলটিমেটলি যখন আমি অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করি তখন আমি জাস্ট ব্যালেন্স দেখতে চাই। সো আমার যদি অ্যাক্সেস করতে হয় আমার ব্যালেন্স এভাবে অ্যাক্সেস করতে হচ্ছে। এবার আসেন আমরা আবার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডট সিএসএ ফিরে আসি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা পাবলিক করা আছে। যেহেতু পাবলিক করা আছে আমি এই কারণেই আমি ওই ক্লাসের বাইরে থেকে, অর্থাৎ আমার ক্লাসের স্কোপ কতটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত। সো যখন আমি এটাকে পাবলিক করে দিচ্ছি তখন এই ক্লাসের বাইরে থেকেও আমি ওই ক্লাসের অবজেক্টে ডট দিলেই, অর্থাৎ এইটা হচ্ছে আমার ওই ক্লাসের অবজেক্ট। সো এই ক্লাসের অবজেক্টে যখন আমি ডট দিচ্ছি তখন আসলে আমি তার পাবলিক যে সকল প্রপার্টি পাবলিক যাই সেট করা আছে তার অ্যাট্রিবিউট অর রেসপন্সিবিলিটি যেগুলো পাবলিক করা আছে আমি আসলে ওই ক্লাসের বাইরে থেকেও সেগুলো অ্যাক্সেস করতে পারি। আপনাদের অতীতে পাবলিক অথবা প্রাইভেট এগুলো নিয়ে কথাবার্তা বলা হয় নাই। সো এই কারণে আসলে আজকে এগুলো নিয়ে কথাবার্তা বলতেছি যে পাবলিক মানে হচ্ছে যদি কোনো প্রপার্টি, যদি কোনো ডাটা অথবা কোনো অ্যাক্টিভিটি যদি এমন থাকে যে সেইটা পাবলিক অ্যাক্সেসর, এগুলোকে আসলে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। সো যদি এরকম থাকে যে এই অ্যাক্সেস মডিফায়ার যদি থাকে পাবলিক, সেক্ষেত্রে সেইটা ওই ক্লাসের স্কোপের বাইরে থেকেও ওই ক্লাসের অবজেক্টের থ্রুতে অ্যাক্সেস করা যাবে। এই কারণেই আমি যখন বলতেছি অ্যাকাউন্ট ডট ব্যালেন্স, সো আমি আসলে চাইলেই অ্যাকাউন্ট ডট ব্যালেন্স যে কোনো অ্যাকাউন্টের ব্যালেন্স যে কোনো সময় অ্যাক্সেস করতে পারতেছি। সেই কারণেই আমি যদি চাই যে আমি ক্লাসটা ডিজাইন করতেছি ফর দ্য ফার্স্ট টাইম, ধরেন যে আপনি এই ক্লাসটা ডিজাইন করছেন ব্যাংক অ্যাকাউন্ট, আপনি ডিজাইন করে এই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটা আপনি অন্য কাউকে দিছেন ইউজ করার জন্য, যে সে জাস্ট ফর্ম ডিজাইন করবে এই ক্লাসের ভিতরে যা আছে সে জাস্ট সেগুলোকে ইউজ করবে।
তাহলে তার হাতে আমি অনেক কিছু ছেড়ে দিচ্ছি। কিরকম? ধরেন সে যখন ডিপোজিট করবে, সে অ্যামাউন্ট যেই অ্যামাউন্টটা দিচ্ছে সেটা সে ডিপোজিট তো করলোই, সাথে সে ব্যালেন্স ধরেন আরো 2 গুণ করে দিল। অ্যাকাউন্ট ডট ব্যালেন্স ইন্টু 2। সে ব্যালেন্স এখন কারেন্ট ব্যালেন্স যা আছে সে ব্যালেন্সটা আপডেট করে দিচ্ছে, যেটা আসলে হওয়া উচিত না। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই কি বুঝতে পারতেছেন? জি ভাইয়া। জুলি আছেন? জি ভাইয়া। আচ্ছা, তানিয়া কি আছে? হ্যাঁ ভাইয়া আছি। আচ্ছা আচ্ছা। সো মানে আমি এতক্ষণ যা বললাম মোটামুটি তো বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, ফাইন। সো যেখানে ছিলাম, আহ, মূল ফ্যাক্ট হচ্ছে যে এই যে ক্লাসের যে সকল নিজস্ব ডাটা আছে সেগুলোকে কখনোই বাইরে থেকে অ্যাক্সেস করতে দেওয়া ঠিক না। সো আপনি যদি এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের বেসিক কনসেপ্ট, যে আসলে আপনার তার ডাটা কখনো বাইরে অ্যাক্সেস করা উচিত না, তার ডাটা আসলে তার নিজের কাছেই থাকতে হয়। আম, যেটাকে আসলে আরেক ভাষায় বলা হয় ডাটা হাইডিং। সো ডাটা হাইডিং কিভাবে করা হয়? তার যে ডাটাগুলো আছে সেটাকে আমি প্রাইভেট করে দিচ্ছি। সো আমি যখন কোনো একটা তার নিজস্ব ডাটা যেই ফিল্ড সেই ব্যালেন্সটাকে আমি এখন প্রাইভেট করে দিছি। সো এই কারণেই আমি আবার যদি ফর্মে ফিরে আসি, দেখেন এখন অ্যাকাউন্টের ব্যালেন্স আর বাইরে থেকে অ্যাক্সেস করা সম্ভব হবে না। অর্থাৎ সে চাইলে এখন আর সেই এইটা অ্যাক্সেস করতে পারবে না, এবং সে যদি অ্যাক্সেস করতে চায় বলবে ক্যানট অ্যাক্সেস প্রাইভেট ফিল্ড ব্যালেন্স হেয়ার। আসলে এখানে ব্যালেন্সটা কোনোভাবেই সে অ্যাক্সেস করতে পারবে না, তার কম্পাইলার এরর দিচ্ছে। সো তার হাতে তাহলে এখন একটাই ওয়ে থাকতেছে, ব্যালেন্স বাড়ানো অথবা কমানো। সে চাইলে ব্যালেন্স, এখন এটা আমি পরে আসতেছি কিভাবে সে ব্যালেন্সটা আসলে দেখবে। আমরা তো আসলে ব্যালেন্স অ্যাক্সেস করতে দিচ্ছি না। সো ব্যালেন্স কিভাবে দেখবে পরে আসি, আগে আমাদের এই প্রবলেমটা সলভ করি যে যাতে আনঅ্যাক্সেস ব্যালেন্সটা আনঅথরাইজড অ্যাক্সেস না হয়। এক দুই হচ্ছে যে আমরা আবারও বলি, ডাটা হাইডিং এর মূল কনসেপ্ট কিন্তু এটা না যে আপনি আনঅথরাইজড অ্যাক্সেসটাই শুধু রোধ করবেন। ডাটা হাইডিং এর মূল কনসেপ্ট হচ্ছে এটা যে আপনি খুব বেশি ডিটেল লেভেলটা বাইরে এক্সপোজ করবেন না, কারণ এই ডিটেল লেভেল বাইরে এক্সপোজ করলে সেটা খুব বেনিফিট কিছু দেয় না। যেমন আমি আগে উদাহরণ দিচ্ছি, এখনো দিচ্ছি, যে ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে এটা আসলে মূল ব্যাপার না, ব্যাপার হচ্ছে ঘড়ির কাঁটা ঘুরতেছে, তার আসলে এখন সেটা আমাদের আসলে মূল ফ্যাক্ট, যে আসলে কাঁটা ঘুরতেছে ভ্যালুটা কত, ভিতরে কি কাজ ঘটতেছে ঘড়ির কাঁটা একটা ঘড়ি অবজেক্টের ভিতরে, সেটা আসলে আমাদের দেখার মূল কোনো ব্যাপার নাই। সো বাইরে ঠিক যতটুকু এক্সপোজ করা দরকার ঠিক ততটুকুই আসলে এক্সপোজ করা উচিত। এর বাইরে আসলে কোনো কিছু এক্সপোজ করা উচিত না। সো আমাদের এই ক্ষেত্রে আসলে বাইরে এক্সপোজ কি কি করা উচিত বা কি কি করা যায় বলে আমরা আইডেন্টিফাই করতে পারি একটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বাইরে এক্সপোজ করা যায় এই ডিপোজিটটা। কারণ যখন কেউ একজন এটা কোনো একটা ব্যালেন্স ডিপোজিট করবে, তার আসলে এই অ্যাক্টিভিটিটা দরকার যে আসলে এই ব্যাংক অ্যাকাউন্টকে সে টাকা ডিপোজিট করতে চায় কোনো একটা অ্যামাউন্ট, উইথড্রটা দরকার, কারণ সে চাইলে টাকা তুলতে পারে। কিন্তু ব্যালেন্সটা বাইরে দরকার নাই, কারণ হচ্ছে ব্যালেন্সটা অটোমেটিক্যালি ডিপোজিট করলে অথবা উইথড্র করলে আপডেট হয়। কিন্তু যেটা জানা দরকার আছে সেটা আসলে হচ্ছে এরকম, যে ব্যালেন্সটা আসলে কারেন্ট ব্যালেন্স আসলে এখন কত। সেক্ষেত্রে আমরা আর একটা মেথড লিখতেছি, দেখেন, পাবলিক গেট কারেন্ট ব্যালেন্স। সো এই মেথডটা যেটা করবে, সে আসলে এই ব্যাংক অ্যাকাউন্টের যে কারেন্ট ব্যালেন্স আছে সেইটা সে জাস্ট রিটার্ন করে দিবে। সো এইখানেও কিন্তু আসলে ব্যালেন্স সেট করার কোনো অপশন থাকতেছে এমনও না। জাস্ট আমি আমার ডাটাটা, যেহেতু আমার ডাটা প্রাইভেট, সো আমি আমার এই ক্লাসের ভিতর থেকে এই ডাটাটা অ্যাক্সেস করতে পারি, কিন্তু এই ক্লাসের বাইরে থেকে এটা অ্যাক্সেসিবল না। আমি জাস্ট একটা পাবলিক মেথড লিখছি যাতে এই মেথডটা আমি ক্লাসের বাইরে থেকে কল করতে পারি। সো যখনই এই ক্লাসের এই মেথডটা বাইরে থেকে কল হবে কোনো একটা অবজেক্টের থ্রুতে, তখনই আসলে এই ব্যালেন্সটা রিটার্ন হয়ে যাবে। এখন আমি আবার ফিরে আসি আমার এখানে। সো আমার যেই জায়গায় গ্যাপ ছিল সেটা হচ্ছে যে আমি অ্যাকাউন্টের টাকা ডিপোজিট করতেছিলাম, টাকা উইথড্র করতেছিলাম, কিন্তু অ্যাকাউন্ট সামারি আর ব্যালেন্স কিভাবে দেখাবো সেটা আইডেন্টিফাই করা যাচ্ছিল না। এই ক্ষেত্রে আমি
এখন কিন্তু অ্যাকাউন্ট ডট গেট কারেন্ট ব্যালেন্স কল করলেই সে আমাকে কারেন্ট ব্যালেন্সটা আপডেট করে দেখাচ্ছে, এবং আমি চাইলেই তার কোনো ধরনের ব্যালেন্স ম্যানিপুলেট করতে দিতেছি এমনও না। সো আমি যদি আমার অ্যাপ্লিকেশনটা এখন রান করি, এখন দেখেন আমি দিলাম 100 ডিপোজিট করতে দিলাম, যদি আমি কোনো মেসেজ দেখাই নাই, ফ্যান্সি করি না অ্যাপ্লিকেশনটা। সো আমি যদি অ্যাকাউন্ট সামারিতে এখন ক্লিক করি, আমার আসলে দেখতে পাওয়ার কথা যে কারেন্ট ব্যালেন্স ইজ 100। সো অ্যাকাউন্ট সামারিতে যাই, বলতেছে যে ইওর কারেন্ট ব্যালেন্স ইজ 100। ওকে ফাইন। আমি যদি এখন বলি যে আমার 100 টাকা থেকে 40 টাকা আমি উইথড্র করতে চাচ্ছি, সো আমি যদি এখন উইথড্র বাটনে ক্লিক করি, আম, আহ, যদিও মেসেজ দেখানো উচিত ছিল, সেই সেম কথায় আসি। কিন্তু আমরা জানি যে আসলে সে উইথড্র করছে, এবং আমার অ্যাকাউন্ট সামারিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ব্যালেন্স দেখা উচিত যে আমার কারেন্ট ব্যালেন্স হচ্ছে এখন 60। সো আমি দেখি যে ইওর কারেন্ট ব্যালেন্স ইজ 60। সো ইটস ওয়ার্কিং ফাইন। এবং এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে সে আসলে বাইরে থেকে আসলে ব্যালেন্সটাকে হাইড করে ফেলছে অন দ্যাট ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্ট, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্ট অবজেক্টের ভিতরে আসলে ব্যালেন্সটাকে গোপন করে ফেলছে সে। এবং এটাই আসলে হওয়া দরকার, যেগুলো আসলে আমার এক্সপোজ করার দরকার নেই বাইরে, সেগুলো আমি আমার ওই অবজেক্টের ভিতরে হাইড করে ফেলবো। দিস ইজ কল্ড ডাটা হাইডিং। সো এইখানে আমি আমার ডকুমেন্টে যদি এখন আসি, ভাইয়া হ্যাঁ বলেন। মানে মানে যেটা আমার দরকার হবে সেটা, মানে যদি কোনো ডাটা দরকার হয় সেটা ম্যাথডের মাধ্যমে অন্য পেজে নিয়ে যাবো, এই তো? এক্স্যাক্টলি। যখন আপনার যে আপনার ডাটা শুড বি প্রাইভেট, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের বেসিক কনসেপ্ট, যে কোনো ডাটা দ্যাট শুড বি প্রাইভেট। ডাটা শুড নেভার বি এক্সপোজ টু দ্য আউটসাইড অফ দ্যাট অবজেক্ট। আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই। সো আপনার যে সকল ডাটা, যেমন এখানে দেখেন পার্সোনাল ক্ষেত্রে সব পাবলিক করা, যেটা আসলে ভুল অ্যাপ্রোচ। আমরা এতদিনে পাবলিক করে আসছি কারণ আপনাদের ততক্ষণে ডাটা হেডিং শেখানোর জন্য আপনারা প্রিপেয়ার ছিলেন না। সো আমরা যেহেতু এখন অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের বেসিক ধারণা জানি, আমরা এখন ডাটা হেডিংটাও জেনে যাচ্ছি। ওকে। এখানে বলা হচ্ছে দেখেন যে ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উই মাস্ট হাইড দ্য ইন্টারনাল ডাটা অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে সকল ইন্টারনাল ডাটা আছে সেগুলো হাইড করাই উচিত। এবং যদি আমি হাইড না করে আমি যদি সেগুলোকে পাবলিক হিসেবে রেখে দিই, দিস ইজ দ্য ভায়োলেশন অফ ইনক্যাপসুলেশন। এটা আসলে ইনক্যাপসুলেশনের ভায়োলেশন। সো নতুন একটা টার্ম চলে আসছে, ইনক্যাপসুলেশন। হোয়াট ইজ ইনক্যাপসুলেশন? আমি যদি এখন ধরেন গুগল করে এটা নিয়ে, হোয়াট ইজ ইনক্যাপসুলেশন ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইনক্যাপসুলেট মানে হচ্ছে কি, ক্যাপসুল আছে না, ক্যাপসুল মানে কি তার ভিতরে আসলে সবকিছু একসাথে বাইন্ড করা থাকে। সো ইনক্যাপসুলেশনও হচ্ছে ওরকম, যে আপনি যখন কোনো একটা অবজেক্টের ভিতরে তার ডাটা এবং ফাংশন প্যাক করে ফেলেন, সেইটাকেই বলা হয় আসলে ইনক্যাপসুলেশন। যেমন আমরা এখানে যদি খেয়াল করেন, এখানে আমরা ব্যালেন্স, ডিপোজিট, উইথড্র, কারেন্ট ব্যালেন্স, এগুলো সব কিছু আসলে এক জায়গায় বাইন্ড করে ফেলছি কার ভিতরে, এবং এই ফাংশনালিটি এবং এই ডাটাগুলোকেই আইডেন্টিফাই করছি অ্যাজ এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে আসলে তার এই কম্পোনেন্টগুলোকে ইনক্যাপসুলেট করে ফেলতেছি। সো দিস ইজ কল্ড ইনক্যাপসুলেশন। আমি যদি আরও ডিটেল সংজ্ঞায় আসি, ইনক্যাপসুলেশন ইজ দ্য প্যাকিং অফ ডাটা অ্যান্ড ফাংশনস ইনটু এ সিঙ্গেল কম্পোনেন্ট। অর্থাৎ এখানে আমাদের সিঙ্গেল কম্পোনেন্ট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অথবা পার্সনের ক্ষেত্রে সিঙ্গেল কম্পোনেন্ট হচ্ছে পার্সন, এবং তার আন্ডারে যে ডাটা আছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এবং তার যে সকল ফাংশনগুলো আছে। দ্য ফিচার অফ ইনক্যাপসুলেশন আর সাপোর্টেড ইউজিং ক্লাসেস ইন মোস্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো ইনক্যাপসুলেশন ইজ এ কনসেপ্ট। আমরা কিন্তু আপনাদের এটা জাস্ট বুঝতে হবে যে আসলে আমরা কনসেপ্টটাকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করি। সো ইনক্যাপসুলেশন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট। যেমন করে আমি ডাটা হাইডিং বললাম, ডাটা হাইডিং হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট। সো
ইনক্যাপসুলেশন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে কিভাবে নিয়ে আসি, যখন আমরা বলতেছি যে এটা আসলে আমরা সাপোর্ট করে একটা ক্লাস যখন আমরা আইডেন্টিফাই করি, একটা ক্লাস যখন আমরা লিখি, আসলে তখনই আমরা বলতেছি আমরা আসলে ইনক্যাপসুলেশনটাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে ইমপ্লিমেন্ট করতেছি। যেমন দেখেন, ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইনক্যাপসুলেশন ইজ ইউজড টু রেফার টু অন অফ টু রিলেটেড বাট ডিস্টিং নোশনস অ্যান্ড সামটাইম টু দ্য কম্বিনেশন দেয়ার অফ। এখানে আসলে সে বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট বলতেছে যে ইনক্যাপসুলেশন বলতে এক বা একাধিক জিনিস বোঝায়, অথবা একজন আরেকজন থেকে আলাদা কম্পোনেন্ট কেউ বুঝাতে পারে। যেমন এখানে দেখেন, এ ল্যাঙ্গুয়েজ মেকানিজম ফর রেস্ট্রিক্টিং অ্যাক্সেস টু সাম অফ অবজেক্টস কম্পোনেন্ট। যেমন আমরা এখানে রেস্ট্রিক্টিং অ্যাক্সেস করছি কি ব্যালেন্সকে, সো এই ব্যালেন্সটা আমরা ইনক্যাপসুলেট করে ফেলছি এবং একই সাথে এটা ডাটা হাইডিং হয়ে গেছে। সেকেন্ড থিওরিতে আসি, এ ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট দ্যাট ফ্যাসিলিটেটস দ্য বান্ডলিং অফ ডাটা উইথ দ্য মেথডস অপারেটিং অন দ্য ডাটা। এখানে দেখেন আমরা কি করছি, ডিপোজিটের মাধ্যমে, উইথড্রর মাধ্যমে এই ডাটাকে ম্যানিপুলেট করতেছি আর বান্ডলিং করতেছি। দিস ইজ টোটালি ইনক্যাপসুলেশন কনসেপ্ট, এবং এই ইনক্যাপসুলেশন আমরা মানে ইমপ্লিমেন্ট করতেছি টোটালি ব্যাংক অ্যাকাউন্টে। সো আমি যদি এটাকে এখন এভাবে লিখে ফেলি, দেখেন বলা যায় যে এটা একটা ক্যাপসুল, ব্যাংক অ্যাকাউন্ট ইনক্যাপসুলেট হচ্ছে। তার ভিতরে কি কি আছে, ব্যালেন্স আছে, ডিপোজিট আছে, উইথড্র আছে, এবং গেট কারেন্ট ব্যালেন্স আছে, যেটা আমরা এখন নিউলি ইন্ট্রোডিউস করাইছি। আমি আমার ডকুমেন্টে আবার ফিরে আসি। সো যেইখানে ছিলাম যে আমরা যদি ডাটাকে পাবলিক করি, আসলে এটা ইনক্যাপসুলেশনের ভায়োলেশন হয়, কারণ ইনক্যাপসুলেশন কনসেপ্ট ওয়াইজ ডাটা শুড বি প্রাইভেট, ডাটাকে পাবলিক করার কোনো কারণ নাই। সো এখানে বলছে যে কিভাবে তাহলে আপনি আপনার ডাটাগুলোকে পাবলিকলি এক্সপোজ করবেন, সেটাও কিন্তু আমরা দেখতে পাইছি। যেমন এখানে যদি আমি পার্সনের উদাহরণ আসি, ঠিক সিমিলার ওয়েতে আমি যদি এখন এখানে একটা ক্লাস লিখি, পার্সন, সো অ্যাড করতেছি, পার্সন ক্লাসটা লিখলাম পাবলিক। সো পার্সনের ক্ষেত্রে কি কি থাকে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। সো আমি লিখতেছি প্রাইভেট স্ট্রিং ফার্স্ট নেম স্ট্রিং মিডল নেম স্ট্রিং লাস্ট নেম। আপনারা খেয়াল করবেন যে অটোমেটিক্যালি সে প্রাইভেট নিয়ে নেয়। এটা আসলে ভিজুয়াল স্টুডিও ডিফল্ট সেটিং। সো আমি আপাতত পাবলিক করতেছি, ভুল ভুল করেই আপনাদের দেখাচ্ছি আসলে। দেন দিস ইজ দ্য ভায়োলেশন অফ ইনক্যাপসুলেশন, এটাকে আমাদের প্রাইভেট করে দিতে হবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, যখন আমরা একটা পার্সন নিয়ে কাজ করব আউট অফ দ্যাট ক্লাস, কিভাবে আমরা আসলে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এ ভ্যালু রাখবো, অথবা সেখান থেকে ভ্যালু রিট্রাইভ করব। এক্ষেত্রে আসলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে সেট ফার্স্ট নেম, দেন বাইরে থেকে বলে দিলেন তার ফার্স্ট নেমটা। সেক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করেন, আমি এই যে ফার্স্ট নেমটা দিচ্ছি এটা কিন্তু এই ফার্স্ট নেম না, এটা হচ্ছে বাইরে থেকে যে ফার্স্ট নেমটা আসবে। নেম যদি সিমিলার হয় সেক্ষেত্রে কি করবেন, অর্থাৎ আমার এই ফার্স্ট নেমে তো এই ফার্স্ট নেমটা অ্যাক্সেস করতে হবে। আমি যদি এখন এইভাবে লিখি ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, জিনিসটা কনফিউজিং হয়ে যাচ্ছে। তখন সে বুঝতেছে আসলে আমি এই ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতেছি, এই লোকাল ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতেছি, সরি আমি এইটার কথা ভুল বলছি। সে তখন বুঝবে এই ভ্যারিয়েবলে আমি তখন নতুন করে ভ্যালু অ্যাসাইন করতেছি, অর্থাৎ লোকাল ভ্যারিয়েবলটাকে সে আইডেন্টিফাই করবে। আমি আবারও বলি, সেট যদি আপনাদের কনফিউজিং হয়ে যান সেক্ষেত্রে বলতেছি, এইটা হচ্ছে আমার এখানকার এই ক্লাসের ভেরিয়েবল, এটা হচ্ছে আমার এই ক্লাসের ফাংশন। ফাংশনের ভিতরে যে স্ট্রিং ফার্স্ট নেম দিচ্ছি, এই ভেরিয়েবল এবং এই ভেরিয়েবল সেম ভেরিয়েবল না, এটা আসলে এই ফাংশনের বা এই মেথডের প্যারামিটার। সো আমি যখন বাইরে থেকে কোনো একটা ভ্যালু পাস করি, সেই ভ্যালুটা এখানে এই ফার্স্ট নেমে এসে অ্যাসাইন হয়। এটা হচ্ছে এই মেথডের, এই ফাংশনের লোকাল ভেরিয়েবল। সো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে, যখন আমি সেট ফার্স্ট নেম মেথডটা কল দিব বাইরে থেকে এই পার্সন অবজেক্টের এগেইনস্টে, তখন এই ফার্স্ট নেমটা আসলে
এইখানে সেট হবে, যেহেতু এটা তার প্রাইভেট ডাটা, এই পার্সনের ডাটা সেকশন হচ্ছে এইটা। সো আমি যেটা লিখতেছি দেখেন, দিস যদি আমি লিখি তার মানে আসলে এই পার্সন অবজেক্টটাকেই বুঝায়, এবং এই অবজেক্টের যেই ডাটাটা আছে ফার্স্ট নেম সেটাই আসলে এই ফার্স্ট নেম, এবং আমি যখন যেই ফার্স্ট নেম বাইরে থেকে পাঠাচ্ছি সেটা আসলে আমি এই ভেরিয়েবলের মাধ্যমে এইটাকে অ্যাসাইন করতেছি। সো এইটার নাম আসলে ফার্স্ট নেম না হয়ে এফ নেমও হইতে পারত। আমি জাস্ট আপনাদের যাতে কনফিউশন না থাকে এই ব্যাপারটা নিয়ে, এই কারণে এটার নাম সিমিলার নাম রাখছিলাম। সো এটা আপনি যদি এইভাবেও দেন তাও সেটা সে নিয়ে নেবে। এবং আপনি যদি এই ফার্স্ট নেমটা এখন বাইরে থেকে গেট করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, পাবলিক ভয়েড গেট ফার্স্ট নেম স্ট্রিং, এখানে কিন্তু আর স্ট্রিং দেওয়ার কিছু নাই, আমার ভুল হচ্ছে। এখানে যেহেতু আমি জাস্ট গেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে যে ডাটাটা আছে সেটা রিটার্ন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো আমি বলতেছি রিটার্ন ফার্স্ট নেম। এখানে আসলে এরর দেখাচ্ছে যে কারণে আমি এখানে ভয়েড লিখছিলাম, এটার আসলে রিটার্নটাই হবে স্ট্রিং। সো মোটামুটি এইটুকুই। এখন আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট আমার ফর্মে ফিরে আসি, ফর্মটাকে আর একটু বড় করি। হ্যাঁ, হ্যাঁ তানজিল বলেন। মানে ওখানে ফার্স্টে আপনি ফার্স্ট নামে সেট করে দিলেন, তারপর ওটা রিটার্ন করলেন। ফ্যাক্ট হচ্ছে তানজিল যে আমি যদি আমার পার্সন এটা তো আমি এখনো ডিজাইন মোডে আছি, তাই তো? জি। পার্সন অবজেক্ট আমি এখন ডিজাইন করতেছি। সো পার্সন অবজেক্টের ডাটা ফিল্ডে কি কি থাকবে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। সো এখন আমাদের প্রথম কোশ্চেন ছিল কিভাবে যখন আমি পার্সন অবজেক্ট তৈরি করব সেই পার্সন অবজেক্টে ফার্স্ট নেম অ্যাসাইন করব, তাই না? মিডল নেম অ্যাসাইন করব, লাস্ট নেম অ্যাসাইন করব। সো আমি এটার জন্য যেহেতু আমার প্রথমে ফার্স্ট নেম বাইরে থেকে ইনপুট করতে হবে, সেক্ষেত্রে আমি যে মেথডটা লিখছিলাম সেটা হচ্ছে সেট ফার্স্ট নেম। অর্থাৎ এটার মাধ্যমে বাইরে থেকে আমি ফার্স্ট নেম পাঠাচ্ছি, সেটা আমি আমার ডাটা লেভেলে অ্যাক্সেস করাচ্ছি। ওকে, আচ্ছা। জি। এখন এই যে ফার্স্ট নেমটা আপনি বাইরে থেকে পাঠাইছেন, এখন যদি আপনার কোনো সময় ফার্স্ট নেম গেট করতে অর্থাৎ ফার্স্ট নেমে কি ডাটা আছে সেটা আপনি জানতে চাচ্ছেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু আমার ডাটা শুড বি অলওয়েজ প্রাইভেট, আমি কিন্তু এটাকে জাস্ট আমি সেটও করতেছি গেটও করতেছি বলেই যে আমাকে এটা পাবলিক করে দিতে হবে এটা কিন্তু কোনো মানে নাই, আমার এটা প্রাইভেটই থাকতে হবে। সেক্ষেত্রে আমি আর একটা মেথড লিখছি গেট ফার্স্ট নেম, অর্থাৎ এই মেথডের মাধ্যমে আমি ফার্স্ট নেমের ভ্যালুটা বাইরে রিটার্ন করতে পারতেছি, অর্থাৎ বাইরে অ্যাক্সেস করতে পারতেছি, অথবা বাইরে ভ্যালুটা দেখতে পাচ্ছি এই ক্লাসের বাইরে। আমার কথা বোঝা যাচ্ছে? জি। সো ভাই এখানে এখানে আমরা ফার্স্ট নাম বা লাস্ট নাম ইউজ করছি বলে আমি এখানে যদি ব্যালেন্স ইউজ করতাম তাহলে তো গেটটা লাগতো না, কারণ আমি ব্যালেন্সটা বাইরে থেকে দেখতে দেবো না। ব্যালান্সের ক্ষেত্রে গেট লাগতেছে, সেট লাগতেছে না। ও আচ্ছা। একটু বোঝার ট্রাই করেন। আপনি একদম রিয়েল ব্যাংক অ্যাকাউন্টের পার্সপেক্টিভে চিন্তা করেন। ধরেন আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওকে? জি। সো হ্যাঁ। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি তো কখনো চাবেন না যে এই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি যদি টাকা ডিপোজিট না করেন, হ্যাঁ। হ্যাঁ, যদি টাকা ডিপোজিট, ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, আপনি তো চাবেন না যে এই 10,000 টাকা সামহাউ ব্যালেন্স কেউ বাইরে থেকে চেঞ্জ করে দিক। হ্যাঁ। 10,000 টাকা ধরেন 5,000 টাকা করে দিল সামহাউ, অর্থাৎ আনঅথরাইজ অ্যাক্সেস হয়ে গেল না, আপনি উইথড্র মেথড কল করেন নাই কোনো কালেই, কিন্তু আপনার যদি ব্যালেন্সটা পাবলিক থাকে তার মানে কি ক্লাসের বাইরে সেটাকে অ্যাক্সেস করা সম্ভব, জি। তার মানে ব্যালেন্সের ভ্যালু সেট করা সম্ভব বাইরে থেকে। হ্যাঁ। ফর দ্যাট রিজন আমরা এখানে আসলে ডাটা প্রাইভেট রাখছি। এবং আবারও বলি, ডাটা হাইডিং, এটা ডাটা হাইডিং শুধুমাত্র আনঅথরাইজ অ্যাক্সেস বন্ধ করার জন্য এমন না, ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের ডিটেলটাকে হাইড করে ফেলা। সেম ম্যাথোডোলজিতে আসি, যদি আমি আমার যে গাড়ির কথা চিন্তা করি, আমার একটা গাড়ি আছে। সো আমার গাড়ি চালাতে গেলে যদি আমার ইঞ্জিনের ডিটেল জানা লাগতো, ইঞ্জিন বা চাকা কিভাবে কাজ করে, অথবা আহ, প্রতিটা জিনিস প্রতিটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, এটা যদি আমার জানা লাগতো, আমার কিন্তু গাড়ি চালানো হইতো না। জি ভাই, বুঝতে সো পারছি। যে কার ম্যানুফ্যাকচারার সে কিন্তু ওই ডিটেলটাকে হাইড করে ফেলে ইঞ্জিনের ভিতরে, আমি জাস্ট হুইল ঘুরালেই যে গাড়ি ঘুরবে এটা আমার জন্য জানায় না। সো আমার এই ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি ডিপোজিট করলেই যে টাকা ঢুকবে
এটা আমার জন্য জানা এনাফ। উইথড্র করলে টাকা আমি পাবো, এটা আমার জন্য জানা এনাফ। কিন্তু ব্যালেন্সটা মেনটেন করতেছে আসলে ব্যাংক অ্যাকাউন্ট তার নিজের ভিতরে ডাটা দিয়ে। সো ওই ডিটেলটা আমরা হাইড করে ফেলছি। বুঝতে পারছি। এবং এইটা আসলে ইনক্যাপসুলেশনের একদম বেসিক রুল, যে ইনক্যাপসুলেশনের ডাটা প্রাইভেট, প্রাইভেট ইনক্যাপসুলেশন আসলে ডাটা শুড বি প্রাইভেট। ইনক্যাপসুলেশন বলতেই বোঝাচ্ছে যখন আমি ডাটা এবং ফাংশনকে একসাথে বাইন্ড করে ফেলতেছি একটা ইউনিটে। সো এখানে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমার সেরকম একটা ইউনিট। এবং এটা আমরা যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, এটা ইনক্যাপসুলেশন ইজ এ কনসেপ্ট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সেটাকে ইমপ্লিমেন্ট করতেছি, অর্থাৎ সি শার্প বলেন, পাইথন বলেন, জাভা বলেন, যেটা দিয়ে বলেন, যখন আমরা সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইমপ্লিমেন্ট করতেছি, সেটা আমরা আসলে করতেছি ক্লাস দিয়ে। এখানে আমরা ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট লিখতেছি, মানে হচ্ছে আমরা আসলে একটা ইউনিট আইডেন্টিফাই করছি অথবা একটা অবজেক্ট আইডেন্টিফাই করছি যার ভিতরে ডাটা আছে এবং তার অ্যাক্টিভিটি আছে, এবং যেটা রিয়েল লাইফের সাথে সামঞ্জস্যপূর্ণ। সো আমি পার্সনের ক্ষেত্রে কথা বলতেছিলাম যে পার্সনের আসলে ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে। সো আমি যদি পার্সনের ফার্স্ট নেম সেট করতে চাই, আমি লিখতেছি সেট ফার্স্ট নেম। আর যদি আমি পার্সনের ফার্স্ট নেম গেট করতে চাই, অর্থাৎ পার্সনের ফার্স্ট নেম আমি যদি অবজেক্ট থেকে পেতে চাই, সেক্ষেত্রে আমি লিখতেছি গেট ফার্স্ট নেম। এই গেট ফার্স্ট নেম মানে হচ্ছে আমি পার্সন অবজেক্ট থেকে ডট গেট ফার্স্ট নেম করলে সে তার ফার্স্ট নেমটা রিটার্ন করবে, এই অবজেক্টটা, যে এই অবজেক্টটা যে কোনো অবজেক্টে হতে পারে। আমি যদি অ্যাজ অ্যান এক্সাম্পল দেই, আমি জাস্ট কিছু ফিল্ড নেই, তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের। সো আমি এই পার্টটা এই পাশে নিয়ে আসলাম। আমি জাস্ট দুইটা পার্ট ইলাস্ট্রেট করার জন্য লিখতেছি ফার্স্ট নেম সো গেট ফার্স্ট নেম যে এরিয়া আছে, এইখানে আমি জাস্ট একটা ভ্যালু রাখতেছি, আমি জাস্ট বোঝার জন্য, এছাড়া কিছু না। আমি এটা লিখতেছি ফর সেট ফার্স্ট নেম, সেট ফার্স্ট নেম। সো সেট ফার্স্ট নেমের কাজটা আগে করে ফেলি। যেহেতু আমি সেট কোনো একটা পার্সনের ফার্স্ট নেম সেট করতে যাচ্ছি, আমি আগে পার্সন অবজেক্টটা ক্রিয়েট করে নিচ্ছি কমন অবজেক্ট এরিয়ায়। আমি লিখতেছি পার্সন ইকুয়াল টু নিউ পার্সন। সো আমি একটা পার্সন অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। আমি যখন বলতেছি সেট ফার্স্ট নেম, যেহেতু আমি পার্সন ডট ফার্স্ট নেম বলে কিছু পাবো না, কিন্তু আমার পার্সনের ফার্স্ট নেমটা সেট করা দরকার। এ কারণে আমি যে মেথডটা ইউজ করতেছি সেট ফার্স্ট নেম, এবং আমি এর ভিতরে ফার্স্ট নেম কোনটা পাঠাবো, যেটা আসলে ইউজার এই টেক্সট বক্সে অ্যাসাইন করছে। তাহলে আপনারা একটু খেয়াল করেন, আমি বারবার কিন্তু বলতেছি যে এই ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা, অর্থাৎ
আমি যখন ফর্মে কাজ করতেছি, ফর্মে কিন্তু আমি এই ক্লাসটাকে ইউজ করতেছি অলওয়েজ। আমি যে ক্লাসটা আইডেন্টিফাই করছি, এই পার্সন ক্লাসটাকে কিন্তু আমি এই ফর্মে ইউজ করতেছি। সো পার্সনের, যখন আমি পার্সন ডিজাইন করছি তখন আমি পার্সনের ডিটেল সম্পর্কে আইডিয়া আছে আমার, কিন্তু ধরেন আপনি পার্সন লিখছেন কিন্তু আরেকজন সেটা ইউজ করতেছে, সেক্ষেত্রে কিন্তু তার ডিটেল জানার অতটা দরকার নাই। তার জাস্ট দরকার পার্সনের ফার্স্ট নেম সেট করা আর ফার্স্ট নেম গেট করা। সেক্ষেত্রে সে জাস্ট পার্সন অবজেক্টটা ডিক্লেয়ার করবে এবং পার্সন ডট সেট ফার্স্ট নেম দিবে, সে ফার্স্ট নেমটা বলে দিবে। তার কিন্তু জানা দরকার নেই ফার্স্ট নেমটা কোথায় গিয়ে সেট হচ্ছে, কোন ডাটা লেভেলে গিয়ে সেট হচ্ছে, ফার্স্ট এই পার্সন তার ফার্স্ট নেম কোথায় নিয়ে রাখছে, এটা কিন্তু জানার দরকার তার নাই। এত ডিটেলে তার জানা দরকার নেই। তার জাস্ট সে যখন জানে যে আমার ফার্স্ট নেমটা সেট হয়েছে, আমি যখন গেট করব তখন ওই ফার্স্ট নেমটা পাবো, এইটুকু জানাই হচ্ছে তার জন্য অ্যানাফ। সো আমি যদি এখন দেখি টেক্সট, এখানে আসলে ফার্স্ট নেমের জন্য টেক্সট যেটা ছিল, আমি জাস্ট নামটা চেঞ্জ করে দেই। ওকে, আবার সেট ফার্স্ট নেমে আসি। আমি বলতেছি টেক্সট ফার্স্ট নেম, সরি, টেক্সট বক্সের যেই ফার্স্ট নেমটা ইউজার লিখছে তার টেক্সটটা আমি পাঠিয়ে দিচ্ছি এই পার্সনের কাছে সেট করার জন্য। এবং আমি যখন এই পার্সনের ফার্স্ট নেমটা গেট করতেছি তখন আমি বলতেছি এ পার্সন প্লিজ গিভ ইউর ফার্স্ট নেম। সো আমি বলতেছি গেট ফার্স্ট নেম। সো সেক্ষেত্রে সে আমাকে তার ফার্স্ট নেম রিটার্ন করতেছে। আমি ধরেন একটা মেসেজ বক্স এটা দেখাই দিই। আমি জাস্ট প্রথমে যেটা করতেছি সেটা ওই ফার্স্ট নেমটা আমি একটা ভ্যারিয়েবলে নিয়ে নিচ্ছি। সো স্ট্রিং ফার্স্ট নেম ইকুয়াল টু, সে এই গেট ফার্স্ট নেম যে ভ্যালুটা পাবে সেই ফার্স্ট নেমে রেখে দিচ্ছে। আমি পরবর্তীতে একটা মেসেজ বক্সে সেটা শো করে দিচ্ছি, ইয়োর ফার্স্ট নেম ইজ ফার্স্ট নেম। আমি সরাসরি পার্সন ডট গেট ফার্স্ট নেম কল করতে পারতাম, জাস্ট কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমি 2 লাইনে ভাগ করে নিছি। যখন সে সেট ফার্স্ট নেম করবে আমি যেটা করতেছি টেক্সটটা ফাঁকা করে দিচ্ছি এবং মেসেজ বক্সে বলে দিচ্ছি ফার্স্ট নেম সেট, যাতে আমি বুঝতে পারি যে আসলে ফার্স্ট নেম সেট হয়েছে। সো আমি যদি এখন রান করি, আমি ফার্স্ট নেমই জাস্ট দিচ্ছি, সেট ফার্স্ট নেম করতেছি, সে বলতেছে ফার্স্ট নেম সেট, ফাইন, আমি জানি যে ফার্স্ট নেম সেট হয়েছে। সো আমি যদি এখন গেট ফার্স্ট নেমে কল করি, সে বলতেছে এর ফার্স্ট নেম ইজ সিরাজুল, ইটস ওয়ার্কিং ফাইন। ফ্যাক্ট হচ্ছে যে আমি যখন পার্সন অবজেক্টটা ডিজাইন করছি তখন আমি ইনক্যাপসুলেশনের যে রুল সেটা মেনটেন করছি, অর্থাৎ তার ডাটাকে প্রাইভেট করছি। এবং আমার যদি ডাটাটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে হয় তখন আমি মেথডের মাধ্যমে অ্যাক্সেস করছি এবং সেটাকে পাবলিকলি অ্যাক্সেস করছি। আমি যদি এখন সেটটাকে মুছে দেই তাহলে দেখেন জাস্ট পার্সনের ফার্স্ট নেম আমি অ্যাভেলেবেল পাবো। আর আমি যদি গেটটাকে মুছে দেই তাহলে এখন কিন্তু আর পার্সনের ফার্স্ট নেমও অ্যাক্সেস করা যাচ্ছে না, লাস্ট নেমও মিডল নেমও অ্যাক্সেস করা যাচ্ছে না, লাস্ট নেমও অ্যাক্সেস করা যাচ্ছে না। সো এখন আমি যদি ফিরে আসি আমার আগের আলোচনায়, এখন এমন যদি হয় যে আমার আসলে এই যে প্রতিটা জিনিসের জন্য কি আমি সেট গেট ইউজ করব, ফার্স্ট নেমের আমার একটা ডাটা আছে তার জন্য আমার একটা সেট মেথড ইউজ করতে হচ্ছে, আবার ঠিক সেম ওয়েতে আমি যদি মিডল নেম সেট করতে চাই তাহলে আমার একটা সেট আর একটা গেট, অর্থাৎ এরকম সেট মিডল নেম এবং গেট মিডল নেম। হুইচ ইজ সো মাচ টাইম কনজিউমিং এবং আসলে মানে অনেক বেশি কাজ করতে হচ্ছে।
জাস্ট একটার জন্য দুইটা করে আমার মেথড লিখতে হচ্ছে, যাতে তাকে আমি প্রাইভেট ভ্যালু সেট করতে পারি এবং গেট করতে পারি। এক্ষেত্রে আসলে সলিউশন ওয়ে আসলে অনেক সলিউশন ওয়ে আছে, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের ওয়েতে অনেক কিছুই আছে। আমি আস্তে আস্তে আলোচনাটা সামনে আগাচ্ছি। প্রথমত, যখন আমি ধরেন এই পার্সনটা তৈরি করি ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ আমি যখন পার্সনটা ইনিশিয়েট করতেছি এই ক্লাসের বাইরে থেকে, আপনি একটু খেয়াল করেন এইখানে এই পার্সন ইকুয়াল টু নিউ পার্সন যখন করতেছি, তখন আসলে আমি একটা নতুন পার্সন তৈরি করতেছি। এখন আপনি যদি এমনভাবে চিন্তা করেন যে যখন আমি নতুন একটা পার্সন তৈরি করতেছি, তখনই আমি তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বলে দিচ্ছি, অর্থাৎ তখনই আমি তার ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি। সেক্ষেত্রে কি হচ্ছে, যখন পার্সন অবজেক্টটা জন্মগ্রহণ করতেছে, অর্থাৎ যখন পার্সন অবজেক্টটা ফর দ্য ফার্স্ট টাইম ক্রিয়েট হচ্ছে, তখনই সে তার নিজস্ব ভ্যালু নিয়ে তৈরি হচ্ছে। সে তখন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম ভ্যালু তার ভিতরে অ্যাসাইন করেই তৈরি হচ্ছে। যদিও ব্যাপারটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, আমি সিম্পল করে দিচ্ছি। আমি যদি ফর দ্য ফার্স্ট টাইম এই পার্সন অবজেক্টটা তৈরি করি এবং তাকে যদি বলে দেই যে ইনিশিয়ালাইজ করে দেই, তৈরি করার সময় তাকে এই ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতে চাই, তাহলে আমাকে যে জিনিসটাকে ইউজ করতে হবে সেটার নাম আসলে হচ্ছে কনস্ট্রাক্টর। সো আমি আসি পাবলিক। কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটা আমি এখন দেখাবো। খেয়াল করেন, একটু ভুলে যান সব কিছুই। সো এগুলো হচ্ছে আমার পার্সোনাল প্রাইভেট ডাটা। আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে আমার ক্লাসের নাম, ঠিক সেম নামে আমি একটা মেথডের মতো কিছু একটা লিখছি, যার কোনো রিটার্ন টাইপ নাই। খেয়াল করেন, আমি ক্লাসের নামেই একটা মেথড মতো লিখছি, কিন্তু যার কোনো রিটার্ন টাইপ নাই। এখন এটার ভিতরে আমি পাস করে দিচ্ছি কি কি, স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং মিডল নেম, স্ট্রিং লাস্ট নেম। দেন আমি আমার এই প্রাইভেট ডাটা ফিল্ডে এই ভ্যালুগুলো অ্যাসাইন করে দিচ্ছি যেগুলো বাইরে থেকে আসবে। সো দিস ডট ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, দিস ডট middle name equal to middle name, and this dot last name equal to last name. সো যদি আপনার এমন কোনো পার্সন থাকে যার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আপনার জানা আছে, তখনই আপনি যেটা করতে পারেন, পার্সন অবজেক্টটা তৈরি করার সময় তার ভ্যালুগুলো অ্যাসাইন করে দিতে পারেন। কিভাবে? আমি প্রথমে টেক্সট বক্স থেকে ভ্যালুগুলো নিয়ে নিচ্ছি। টেক্সট ফার্স্ট নেম ডট টেক্সট স্ট্রিং middle name equal to text middle name dot text string last name equal to text last name dot text. সো আমি আপাতত টেক্সট বক্স থেকে এখন যে কারেন্ট পার্সনটা ইউজার তৈরি করতে যাচ্ছে তার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম ভ্যালুটা নিয়ে নিয়েছি। সো আমি এখন পার্সন অবজেক্ট তৈরি করতে চাই। কিভাবে তৈরি করা যেতে পারে? পার্সন ডট সরি পার্সন এ পার্সন ইকুয়াল টু নিউ পার্সন, দেন আমি তার ভিতরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বলে দিচ্ছি। সো কনসেপ্ট একটু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, তাই তো? আমরা এতক্ষণ যেটা করতেছিলাম, নিউ পার্সন করলেই সে নতুন একটা পার্সন অবজেক্ট তৈরি করতেছিল এবং সেটা এখানে রাখতেছিল। এখন আমরা যেটা করতেছি, যখনই পার্সন অবজেক্টটা আমরা তৈরি করতেছি ফর দ্য ফার্স্ট টাইম নিউ কিওয়ার্ড দিয়ে, তখন আমি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম বলে দিচ্ছি। যখনই আমি এই পার্সনের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এইভাবে এই সিনট্যাক্সে কোনো কোড লিখতেছি, তখন আসলে সেটা ঠিক এই মেথডটাকে, এই ফরম্যাটটাকে কল করে, যেখানে আছে দেখেন ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। সো আমি যখন বাইরে থেকে আমার ফর্ম থেকে পার্সনের
অবজেক্টটা তৈরি করতেছি এবং তার ভিতরে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম কল করছি, সে পার্সন ক্লাসের এই মেথডটাকে কল করে এবং আমার প্রাইভেট ডাটা ফিল্ডের ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেমের এই ভ্যারিয়েবলগুলো কিন্তু ঠিকই অ্যাসাইন করে দিচ্ছে। সো আমার ডাটা ফিল্ডে কিন্তু আমার ভ্যালু চলে গেছে। সো দিস ইজ কল্ড কনস্ট্রাক্টর। কোনটা কনস্ট্রাক্টর? দিস ইজ কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরের সংজ্ঞা কি? যখন আমি কোনো একটা অবজেক্ট তৈরি করতে চাই এবং অবজেক্ট তৈরি করার সময় তার ডাটা ভ্যালুগুলো আমি বাইরে থেকে অ্যাসাইন করে দিতে চাই, তখনই আমি যেভাবে এই ডাটা ভ্যালু বাইরে থেকে অ্যাসাইন করে দেই যে প্রসেসের মাধ্যমে, সেটাকে আসলে বলা হয় কনস্ট্রাক্টর। যেমন এইখানে আমি যদি কনস্ট্রাক্টর আমার ডিক্লেয়ার কিভাবে করতে হয়, আমার যে ক্লাসের নাম আছে কনস্ট্রাক্টরের নাম হচ্ছে সেরকমই হবে। এটা দেখতে অনেকটা মেথডের মতো, কিন্তু এর কোনো রিটার্ন টাইপ নাই। এর কোনো রিটার্ন, যেমন আপনার কোনো একটা ফাংশন লিখতে হইলে অবশ্যই আপনাকে রিটার্ন টাইপ বলে দিতে হয়, কিন্তু কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কোনো রিটার্ন টাইপ নাই এবং সাধারণত কনস্ট্রাক্টর ইউজ করা হয় বাইরে থেকে ডাটা প্রাইভেট ফিল্ডে অ্যাক্সেস করানোর জন্য, অর্থাৎ ওই অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করার জন্য। আমি আবার ডকুমেন্টে আবার ফিরে আসি। সো আমরা এখন যেই হ্যাসেল থেকে বাঁচলাম সেটা হচ্ছে ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম, এইটা আসলে বাইরে থেকে যে বারবার আমার অ্যাক্সেস করতে হচ্ছিল, সেইটা অ্যাক্সেস করানোর জন্য আমার যে বারবার গেট আর সেট মেথড লেখা লাগতেছিল, সেইটা আসলে এখন আর লেখা লাগতেছে না। আমি কনস্ট্রাক্টর ইউজ করার মাধ্যমেই সেইটা ইউজ করে আমি ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি। কিন্তু পয়েন্ট হচ্ছে এখানে আসলে আমার যেই অ্যাপ্লিকেশনটা আপনি খেয়াল করেন, আমার অ্যাপ্লিকেশনটা ধরেন যে মিডল নেম লাস্ট নেম আছে, কিন্তু সেট ফার্স্ট নেম আসলে সে চায় হচ্ছে ফার্স্ট নেম অ্যাসাইন করতে বাইরে থেকে। আমি এটাকে আরেকটু চেঞ্জ করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি বললাম এই বাটনটা নিলাম এবং এই বাটনটার ভ্যালু দিলাম। হ্যাঁ তানজিল বলেন। হ্যাঁ, আমার কনস্ট্রাক্টর ইউজ করে শুরুতে বললাম ঠিক আছে, কিন্তু আমার লাস্ট টাইম আর ফার্স্ট নাম দরকার হলে মিডল নাম দরকার হলে তখন তো ঝামেলা কাটে যাবে। হ্যাঁ আবার বলেন। হ্যাঁ, আমার দরকার ফার্স্ট নাম আর লাস্ট নাম, মিডল নাম দরকার নাই। মানে কোনো কারণে দরকার হইলো লাস্ট নাম আর ফার্স্ট নেম। হ্যাঁ মানে কি দরকার হলো, সেট করা না গেট করা? হয়তো আমি তার মানে দেখতে চাইলাম ফার্স্ট নাম লাস্ট নাম দেখতে চাইলাম আর কি। আচ্ছা সেটা কিন্তু গেট করা, বুঝতে পারছেন? আমি আবারও বলি, দুইটার ভিতরে পার্থক্য আছে। মানে আপনি হয়তো গোলায় ফেলতেছেন। আমি যখন কনস্ট্রাক্টর ইউজ করতেছি, হ্যাঁ তখন আমি কিন্তু এই অবজেক্টে তৈরি করতেছি, যখন নিউ পার্সন তৈরি করতেছি, তখন আমি তার ফার্স্ট নেম মিডল নেম এবং লাস্ট নেম সেট করতেছি। এখনো কিন্তু গেট করার কোনো কাজ করি নাই। করছি কি দেখেন খেয়াল করে, আমি কিন্তু তার প্রাইভেট ফিল্ডগুলায় এইখানে ভ্যালু পাস করছি, সেখান থেকে আমি তার প্রাইভেট ফিল্ডগুলায় ভ্যালু সেট করে দিচ্ছি, তাই না? সো আমি কিন্তু এখনো জাস্ট গেস করার একটা মেথডই এখনো লেখা আছে আমার এই কোড এরিয়া, সেটা হচ্ছে গেট ফার্স্ট নেম গেট মিডল নেম, তাই না? সো আমার যদি মিডল নেম অথবা ফার্স্ট নেম জানা দরকার হয়, আমি গেট ফার্স্ট নেম কল করলে আমার যেহেতু এই ফিল্ডে এই কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে, সেক্ষেত্রে আমি গেট ফার্স্ট নেম কল করলে অবশ্যই ফার্স্ট নেম পাবো না? এবং গেট মিডল নেম যদি আমি কল করি, আমি সেক্ষেত্রে মিডল নেম পাবো। কিন্তু ওইটা আসলে একটু পরে আলোচনা করতেছি যে আরও সহজভাবে কিভাবে এই কাজগুলো করা হয় বা করা যায়। প্রাইমারিলি আপনাদের কনসেপ্টগুলো বুঝতে হবে। সো প্রথম যে কনসেপ্টটা আপনাদের সাথে আলোচনা করছি সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন, ডাটা হাইডিং, কনস্ট্রাক্টর। আপাতত কনস্ট্রাক্টর পর্যন্ত আমরা আছি। সো আমরা আস্তে আস্তে সামনে আগাচ্ছি। সেক্ষেত্রে আমি ধরেন সেভ যে বাটনটা লিখছি, সেই বাটনটা যখন আমি কাজ করতেছি, তখন ধরেন আমার সব কিছু আমি সেভ করতেছি। ওকে,
এবং এখানে আমি শো আর একটা বাটন রাখতেছি। সো শো বাটনটায় যখন আমি ক্লিক করতেছি, তখন আমি এই পার্সন অবজেক্টটা আমি বাইরে রেখে দিই। যাতে আমি যে কোনো সময় যে কোনো মেথড থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি। সো আমি যখন সেভ করতেছি ফর দ্য ফার্স্ট টাইম পার্সনটাকে, সো আমি দেখেন এখানে যখন একটা পার্সনকে সেভ করতেছি তার ফার্স্ট নেম নিছি, মিডল নেম নিছি, লাস্ট নেম নিছি, আমি ওই পার্সন ভ্যারিয়েবলটাকে ইউজ করতেছি, কিন্তু তাকে ইনিশিয়ালাইজ করতেছি কনস্ট্রাক্টরের মাধ্যমে। এবং ওই কনস্ট্রাক্টরে আমি যে ভ্যালুগুলো পাস করে দিচ্ছি সেটা হচ্ছে তার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। তার মানে কি পার্সনের কাছে তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম চলে গেছে। এখন আপনি যদি এই ফর্মে আসেন, এখন আপনি যদি গেট ফার্স্ট নেমে ক্লিক করেন তাহলে তার ফার্স্ট নেম পেয়ে যাবেন, অথবা শোতে যদি ক্লিক করেন তাহলে হয়তো তার সবগুলো ভ্যালুই পাবেন। আমি জাস্ট একটা মেসেজ বক্সে দেখাই দিই, ডট শো, আমি বলতেছি এ পার্সন ডট গেট ফার্স্ট নেম। আমি জাস্ট শো করতেছি ধরেন তার ফার্স্ট নেম আর মিডল নেম, যেহেতু আমার এই দুইটা মেথড লেখা আছে। সো আমি যদি এখন রান করি আমার অ্যাপ্লিকেশনটা, সিরাজুল ইসলাম মামুন দিলাম, আমি সেভ করলাম। সো এই ডাটা যদি সেভ হয়ে থাকে ঠিকমতো, আমি গেট ফার্স্ট নেমে ক্লিক করলে সে ফার্স্ট নেমটা ঠিকমতো দেখাবে আমাকে। গেট ফার্স্ট নেমে ক্লিক করতেছি, ইওর ফার্স্ট নেম ইজ সিরাজুল, অর্থাৎ সে তার প্রাইভেট ডাটা ফিল্ডে এটা সেভ করছে। কারণ কি, আমি যে গেট ফার্স্ট নেম যে মেথডটা লিখছি, আমি যদি আবারও আপনাদের দেখাই, গেট ফার্স্ট নেম কি, তার প্রাইভেট ডাটাকে রিটার্ন করে। অর্থাৎ যখন এই ক্লাস কোনো না কোনো কিছু নিয়ে কাজ করে, সে অলওয়েজ কাজ করে তার প্রাইভেট ডাটা নিয়ে। এবং বাইরে থেকে যখন কোনো আমি ডাটা পাঠাই বা যাই পাঠাই না কেন, অ্যাট ফার্স্ট আমি প্রাইভেট ডাটা ফিল্ডে সেট করি, এবং যখন যেখান থেকে কাজ করতেছি আমি এই ডাটা থেকেই কাজ করতেছি। সো আমি যখন পার্সন অবজেক্টটা সেভ বাটনে ক্লিক করছিলাম, তখন আমি বাইরে থেকে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম কনস্ট্রাক্টরের মাধ্যমে পাঠালেও আমি সেটাই প্রাইভেট ডাটা ফিল্ডে সেট করছিলাম, এবং গেট ফার্স্ট নেম আমি আগেই বানায় রাখছিলাম। সেখান থেকে জাস্ট আমি এই প্রাইভেট ডাটা ফিল্ডে ডাটাটা রিটার্ন করছি এবং সে আমাকে সেই ডাটাটা দেখাইছে। এবং আমি যদি এখন শো বাটনে ক্লিক করি, ইওর ফার্স্ট নেম সিরাজুল, মিডল নেম ইসলাম, অর্থাৎ আমি এখানে যেটাই সেভ করছি সেটাই আসলে সে ঠিকমতো সেভ করে নিছে। এখন আমি সেট ফার্স্ট নেমে যদি ক্লিক করি, মজার ব্যাপার দেখেন, সেট ফার্স্ট নেমে আমি যেটা করছিলাম, আমি কোডে আসি আগে। সো সেট ফার্স্ট নেমে আমি কিন্তু কোনো নতুন অবজেক্ট তৈরি করি নাই, আমি জাস্ট সেট ফার্স্ট নেমে ফার্স্ট নেমটা সেট করে দিছি। সো আমি এখন দেখেন ফার্স্ট নেমটা চেঞ্জ করে দিই। সো সেট ফার্স্ট নেম করতেছি, ফার্স্ট নেম সেট, ফাইন। অর্থাৎ আমার এই পার্সনে এখন যে ডাটা আছে সেখানে আসলে ফার্স্ট নেমটা অ্যাসাইন হয়ে গেছে। সো আমি যদি গেট ফার্স্ট নেম করি, সে আমাকে দেখাবে ইওর ফার্স্ট নেম ইজ রকিবুল। দেন আমি জাস্ট এখন সেট ফার্স্ট নেম করছি, আমি কিন্তু এই দুইটা এখন আর কোনো ধরনের কল দেই নাই। আমি যদি এখন শো বাটনে ক্লিক করি, সে ঠিক আগেরটার জাস্ট ফার্স্ট নেমটা রিপ্লেস করছে প্রাইভেট ডাটা ফিল্ডে, এবং মিডল নেমটা ঠিক আগেরটাই আছে, ইসলাম। সো এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আমরা জুলি, তানিয়া, আপনারা কি বুঝতে পারছেন মোটামুটি? হ্যালো?
তানিয়া জুলি কি আছেন? নো রেসপন্স। তানজিল আছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো মানে এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাসনিয়া কি আছে? ওকে, তাসনিয়া একটু মাইকের কাছাকাছি আসেন। মোটামুটি কি বুঝতে পারছেন কি আলোচনা হচ্ছে, নাকি অনেক কিছু গোলায় যাচ্ছে? আচ্ছা, একটু ক্লিয়ার করে বলেন, মানে আমি কিছু শুনতে পারি নাই। মানে শেষে যে যখন আমরা ওই যে রকিবুল নামটা দিলাম না, হ্যাঁ, তা ওইটা হচ্ছে দেখালো না কেন সেটাই বুঝতে পারলাম না। ওইটা দেখালো মানে কেন? ওটা দেখালো কেন, তাই তো? হ্যাঁ, মানে ওটা দেখালো না কেন, মানে আমরা ওটা সেভ করিনি তাই, মানে আমরা ওই শুধু আগে যেটা দেখছি সেটাই সেভ হয়ে আছে সেজন্য। আহ, আমি ঠিক আপনার কোশ্চেনটা ক্লিয়ার না, মানে আপনি বলতে চাচ্ছেন যেটা আমি যখন সেট ফার্স্ট লাস্টে সেট ফার্স্ট নেম করছি রকিবুল দিয়ে চেঞ্জ করে, তাহলে সেটা কেন দেখালো? না সেটা তো যখন আমরা আবার গেট ফার্স্ট নেম করলাম তখন তো সেটা দেখালো না। আচ্ছা, আমি আবারও রিপ্রেজেন্ট করি, দেখেন। সেটা হচ্ছে এরকম, আমি ফার্স্ট নেম দিলাম, প্রথমে দিচ্ছি সিরাজুল, মিডল নেম দিচ্ছি ইসলাম। ওকে, সো আমি এখন যদি সেট ফার্স্ট নেম করি আসলে সে কাজ করবে না, কারণ আমি সেট ফার্স্ট নেমে কোনো অবজেক্ট ইনিশিয়ালাইজ করি নাই, বুঝতে পারছেন? এখানে আসি, আমি দেখেন কোডে আসি। সো সেট ফার্স্ট নেম ক্লিকে আমি আসলে এখানে পার্সন একটা জাস্ট ভেরিয়েবল পয়েন্টার রাখছি, কিন্তু সেটা কিন্তু এখনো কোনো রেফারেন্স পায় না, ইকুয়াল টু নিউ করি নাই কোথাও। সো সেট ফার্স্ট নেমে ক্লিক করলে এ পার্সন ডট কোনো কাজ করবে না। এই কারণে আমি যেটা করছি, আমি ধরেন আগে সেভ করে নিচ্ছি, সেভ করলাম। সো আমার সেভ হয়েছে কি, সিরাজুল ইসলাম মামুন। কোথায় সেভ হয়েছে? আমি যখন সেভ বাটনে ক্লিক করছি সেই এরিয়ায় আসি। ফার্স্ট নেম নিছিলাম টেক্সট বক্স থেকে, মিডল নেম নিছিলাম টেক্সট বক্স থেকে, লাস্ট নেম নিছিলাম টেক্সট বক্স থেকে। সো ঠিক এই মোমেন্টে আমি এই পার্সন অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করছি। সো আমি কনস্ট্রাক্টর নিয়ে যখন আলোচনা করছি, আমি আপনাদের বলছি যে কনস্ট্রাক্টরের মাধ্যমে যখন একটা অবজেক্ট তৈরি করা হয় তখন তার ডাটাগুলো দিয়ে দেওয়া যায়। সো আমরা এখানে তার 3টা ডাটা দিয়ে দিচ্ছি। কনস্ট্রাক্টরটা ডিজাইন করছিলাম কিভাবে, ঠিক এই ক্লাসের নাম সেম নাম রাখছিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, মাঝখানে যে সকল ভ্যারিয়েবল আমি বাইরে থেকে অ্যাসাইন করব সেই ভ্যারিয়েবলগুলো রেখে দিলাম, এবং যখন বাইরে থেকে ভ্যালুগুলো আসতেছে আমি তার প্রাইভেট ফিল্ডে সেই ভ্যালুগুলো দিয়ে দিয়েছি। পয়েন্ট হচ্ছে যখন আমি সেভ করতেছি তখন আসলে সেই পার্সন অবজেক্টটা যেহেতু ক্রিয়েট করছে তার প্রাইভেট ফিল্ডে ডাটাগুলো চলে গেছে, অর্থাৎ পার্সন অবজেক্টে ডাটা যখন পেয়ে গেছে আমি সেটাকে সেভ বলতেছি। ফাইন, এখন আমি যেহেতু প্রথমে দিয়েছিলাম সিরাজুল ইসলাম মামুন, সো ফার্স্ট নেমে সিরাজুল নিছে, মিডল নেমে ইসলাম নিছে, লাস্ট নেমে নিছে মামুন। পার্সন অবজেক্টটা তৈরি করছে, পার্সন অবজেক্ট প্রাইভেট ফিল্ডে ডাটা চলে গেছে। সো আমি যদি এখন এখানে আসি গেট ফার্স্ট নেম করি, এটা এখন আমি যদি মুছেও দিও তা কোনো সমস্যা নাই। সো আমি যদি এখন গেট ফার্স্ট নেমে ক্লিক করি, সে দেখাবে ইওর ফার্স্ট নেম ইজ সিরাজুল। দেন আমি যদি শো বাটনে ক্লিক করি সে বলবে ফার্স্ট নেম সিরাজুল, মিডল নেম ইসলাম। ভালো কথা। এখন ধরেন আমি চাচ্ছি যে ফার্স্ট নেমটা আসলে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়া বলতে আসলে কি বুঝাচ্ছি, আমার ফার্স্ট নেম যে প্রাইভেট ফিল্ড আছে যেখানে আমি কনস্ট্রাক্টর দিয়ে ডাটা সেভ করছিলাম, ঠিক এই ফার্স্ট নেমে যদি আমি বাইরে থেকে ভ্যালু পাস করতে পারি তাহলেই তো আসলে আমার ফার্স্ট নেম চেঞ্জ হয়ে গেল। সো আমার এখানে একটা ভ্যালু মেথড আছে যেটার নাম হচ্ছে সেট ফার্স্ট নেম, অনলি ফার্স্ট নেম আমি সেট করতে পারি, এরকম আমি মেথড আগেই ডিক্লেয়ার করছিলাম আপনাদের যখন দেখাইছিলাম যে প্রাইভেট ফিল্ডে যখন ডাটা আমি সেট করতে চাই অথবা গেট করতে চাই কিভাবে করব, তখনই আপনাদের দেখাইছিলাম। এই মেথড দুটো আমি তখনই ডিক্লেয়ার করছিলাম, সেট ফার্স্ট নেম এবং গেট ফার্স্ট নেম। সো এখানে যদি আপনি আসেন দেখবেন যে সেট ফার্স্ট নেমে যদি আমি এখন কিছু একটা লিখি, অর্থাৎ ওই যে যেটা আগে লিখছিলাম রকিবুল, সো সেট ফার্স্ট নেমে ক্লিক করছে, আমার জাস্ট ফার্স্ট নেমটা সেট হয়েছে, আর অন্য ডাটাগুলো তো আগের মতোই আছে ওই পার্সন অবজেক্টের ক্ষেত্রে, তাই না? হ্যালো, বুঝা যাচ্ছে এখন? তাসনিয়া বুঝতে পারছেন? কি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো আমি যদি এখন গেট ফার্স্ট নেমে ক্লিক করি
সে আমাকে ওই ফার্স্ট নেমটাই দেখাবে। আমি যদি শুরু থেকে ক্লিক করি তাহলে সে ওই চেঞ্জ ফার্স্ট নেম সহ মিডল নেমটা দেখাচ্ছে। সো মোটামুটি যেই আলোচনাটা আমি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর কি জিনিস, ডাটা হাইডিং কি জিনিস এবং ইনক্যাপসুলেশন কি জিনিস, এই জিনিসগুলো আসলে একটু বুঝে ফেলা। এখন আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আসলে প্রপার্টি। সো প্রপার্টি বলতে আসলে কি বোঝায়, এখানে একটু যদি পড়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে ইন ডাটা হাইডিং উই সি ফর 3 অ্যাট্রিবিউটস অফ পার্সন ক্লাস। অ্যাট্রিবিউট বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে এই পার্সন ক্লাসে যদি আমি এখন আসি, এগুলো হচ্ছে তার অ্যাট্রিবিউট। সো ডাটা হেডিং সেকশনে যে তিনটা অ্যাট্রিবিউট পার্সন ক্লাসে ছিল, ইউ নিড টু রাইট 6 মেথডস হুইচ রিয়েলি শোজ পার্সন ক্লাসে লিটল বিট অ্যাকর্ডিং। যেটা আমিও বলছি যে আপনার জাস্ট তিনটা প্রাইভেট ডাটাকে রাখতে গেলে 6টা আপনাকে সেট গেট মেথড লিখতে হচ্ছে, যেটা আসলে একটু অস্বাভাবিক না? উই শুড নট রাইট মেথডস ফর দিস পারপাস। আসলে এই কারণে আপনার যে মেথড লিখতে হবে এরকম না। মেথড আসলে কি করে, একটা অবজেক্টের রেসপন্সিবিলিটি শো করে, একটা অবজেক্টের যে সকল অ্যাক্টিভিটি আছে সেইটা রিপ্রেজেন্ট করে। এখন আমি একটা আমার অবজেক্টের ফার্স্ট নেম আছে, হ্যাজ মানে হ্যাজ এবং ক্যান দুইটা সেকশন আছে। সো তার ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম, এগুলো কিন্তু তার রেসপন্সিবিলিটি আর অ্যাক্টিভিটি না, এগুলো হচ্ছে তার হচ্ছে অ্যাট্রিবিউট। সো আমি জাস্ট ওইখানে যে ডাটা অ্যাক্সেস করব সেক্ষেত্রে প্রপার্টি ইউজ করা হয়। প্রপার্টি আসলে কি জিনিস আমি একটু ব্যাখ্যা করতেছি। আমি এখানে আসি। সো সেট ফার্স্ট নেম গেট ফার্স্ট নেম ভুলে যান, এটা আসলে আমাদের এখন আর দরকার হবে না। সেট মিডল নেম গেট মিডল নেম দরকার হবে না। আমাদের এখন যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। এখন কনস্ট্রাক্টর থাকার ফলে যেটা হচ্ছে, আমরা বাইরে থেকে যখন প্রথম ফর দ্য ফার্স্ট টাইম একটা অবজেক্ট তৈরি করতেছি, আমি আবারও আসি, যখন ফর দ্য ফার্স্ট আমি সেভ বাটনে ক্লিক করতেছি, যখন ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা অবজেক্ট তৈরি করতেছি তখন আমি তাকে তার প্রয়োজনীয় ভ্যালু দিয়ে দিতে পারতেছি। কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনে শুধু ফার্স্ট টাইম অবজেক্ট তৈরি করলে কাজ হবে এমন না, আমার সেট ফার্স্ট নেম একটা আলাদা মেথড আছে। অর্থাৎ আমি চাইলে যে কোনো সময় যাতে আমি ফার্স্ট নেম সেট করতে পারি সেই ব্যবস্থা আমাকে রাখতে হবে, অথবা সেট মিডল নেম অথবা সেট লাস্ট নেম, এই ধরনের ব্যবস্থা আমাকে রাখতে হবে। সো আমি কিভাবে তাহলে ব্যবস্থাটা রাখতে পারি, যেহেতু আমার কনস্ট্রাক্টর সেই প্রবলেমটা আসলে সলভ করতেছে না, সেক্ষেত্রে আমার জাস্ট প্রাইভেট ফিল্ডে যাতে ডাটা আমি বাইরে থেকে অ্যাক্সেস করাইতে পারি সেই ব্যবস্থা আমাকে রাখতে হবে। এটার জন্য আমি এটাকে পাবলিক করতে পারবো এমনও না, আমি তাহলে ইনক্যাপসুলেশনের রুল ভায়োলেশন করব। এই কারণে যে কনসেপ্টটা ইউজ করা হয় সেটাকে বলা হয় আসলে প্রপার্টি। প্রপার্টি কীরকম আমি দেখাই দিচ্ছি। আমি প্রপার্টি সাধারণত পাবলিকই হয় কারণ এটা আমি বাইরে থেকে অ্যাক্সেস করতেছি। আমি বললাম ফার্স্ট নেম। সো আমি যখন ফার্স্ট নেম এভাবে লিখতেছি, দেখেন এটা দুইটা সেকশন আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে সেট। আমি একটু আগে আপনাদের মনে আছে কিনা আমি গেট, হ্যাঁ চলে আসছে অটোমেটিকলি, সে আইডেন্টিফাই করে নিছে রিসার্ভারের থ্রুতে। এখানে দেখেন আমি ফার্স্ট নেম যখনই লিখছি সে বুঝে নিছে যে আসলে আমি ফার্স্ট নেমের প্রপার্টি অ্যাসাইন করতে যাচ্ছি। ঠিক আছে, এটা যে অলওয়েজ অটোমেটিক্যালি আসবে এরকম না, আপনি ম্যানুয়ালি লিখতে পারেন। এই যে ফার্স্ট নেম লিখলাম, দেন এটার আগে পাবলিক দিলাম, সে কি রিটার্ন করবে সেটাও বলে দিলাম। সে আসলে স্ট্রিং টাইপ রিটার্ন করবে কারণ আমার এখানে আসলে কি ফার্স্ট নেমটা কি স্ট্রিং। ওকে, দেন গেট একটা পার্ট আছে এবং সেট আর একটা পার্ট আছে। গেটও শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেটও শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং ফার্স্ট নেমের এইটুক হচ্ছে সেই গেট এবং সেট পার্ট। গেট মানে হচ্ছে আমি একটু আগে গেট মেথড দিয়ে যে কাজ করতেছিলাম, অর্থাৎ কোনো একটা ভ্যালু রিটার্ন করাচ্ছিলাম, এবং
সেট মেথড দিয়ে একটা ভ্যালু অ্যাসাইন করার ব্যবস্থা করতেছিলাম, ঠিক সেম কাজটা আসলে এরা করবে অনেকটা সেই মেথড ডেফিনেশনের মতোই, কিন্তু এরা আসলে পুরোপুরি মেথড না। সো আমি গেট পার্টে যেটা করতে পারি, আমি রিটার্ন করতে পারি ফার্স্ট নেম, যেহেতু আমার এটা হচ্ছে ফার্স্ট নেম, এবং সেট করতে পারি ফার্স্ট নেম আমি এখানে যেই বাইরে থেকে যদি আপনি কোনো কিছু পাঠান সেটা আসলে সে ভ্যালু কিওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করে নেয় যে আপনি বাইরে থেকে কি ভ্যালু পাঠাইছেন। এখন আমি যদি যেহেতু আমি গেট সেট মেথডটা মুছে দিছি, সেক্ষেত্রে আমি ফর্ম ওয়ানে আসলে আমি এরর পাবো, এই যে গেট ফার্স্ট নেম এই মেথডগুলো এরর পাবো। সো আমি অ্যাট ফার্স্ট আসেন, ডিজাইন মোডে আসি, সেট ফার্স্ট নেম যে কোড এরিয়া আছে এখানে আমরা ফার্স্ট নেম সেট করছিলাম। সো এই ক্ষেত্রে আমরা যেভাবে ফার্স্ট নেম সেট করতে পারি সেটা হচ্ছে যখন আপনি প্রপার্টিতে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করবেন, প্রপার্টির রিয়েল লাইফ এক্সাম্পল কী কী আমি আপনাদের বলতেছি। সেভ বাটনের ক্ষেত্রে প্রপার্টিজ আছে, দেখেন প্রপার্টি লিস্ট আছে। টেক্সট ইটস এ প্রপার্টি কার? সেভ বাটনের। অর্থাৎ টেক্সটে যখন আপনি সেভ লেখেন তখন আসলে এই সেভের ভিতরে সেভ বাটনের নিজস্ব কোনো একটা প্রাইভেট ডাটা ফিল্ড আছে, সেই ডাটা ফিল্ডে এই টেক্সটে যে ভ্যালুটা দিয়েছেন সেটা চলে গেছে। এখন কোথায় গেছে আপনি কিন্তু জানেন না, আমিও জানি না। আমি জাস্ট জানি আমি টেক্সট প্রপার্টিতে সেভ লিখছি, এই সেভটা সে তার নিজের ভিতরে নিয়ে গেছে এবং আমাকে এই সেভটা সে দেখাচ্ছে। সো ঠিক সেম ওয়েতে ফার্স্ট নেমের ক্ষেত্রে আমি যখন সেট ফার্স্ট নেম করতেছি পার্সনের ক্ষেত্রে, সে আসলে তার ফার্স্ট নেম যেই প্রাইভেট ফিল্ড আছে সেই ফিল্ডে এই প্রপার্টির থ্রুতে ডাটাটা অ্যাসাইন করে। সো আমি যদি এখন সেট ফার্স্ট নেমের কোড এরিয়া আসি, সেক্ষেত্রে এ পার্সন ডট, যদি আমি এখন দেই এ পার্সন ডট দিলে দেখবেন ফার্স্ট নেম এখন অ্যাভেলেবল পাচ্ছি। সো সেক্ষেত্রে আমি কিন্তু তার প্রাইভেট ডাটা ফিল্ডে ঠিকই অ্যাক্সেস করতেছি, সেট করতেছি অথবা গেট করতেছি, কিন্তু সরাসরি প্রাইভেট ফিল্ডে অ্যাক্সেস করে না, আমি অ্যাক্সেস করতেছি কিসের থ্রুতে? একটা প্রপার্টির থ্রুতে। এবং আমি বলতেছি ফার্স্ট নেম ইকুয়াল টু টেক্সট ফার্স্ট নেম ডট টেক্সট। ঠিক তখন আমি যদি এইভাবে দেই তাহলে কোন পার্টটা কল হয় আপনি দেখেন, এই যে সেট পার্টটা আমি লিখছিলাম সেই সেট পার্টটা ঠিক তখন কল হয়। একটু আগে যেটা আমি লিখতেছিলাম সেট ফার্স্ট নেম, কিন্তু এটা আসলে এখন এই সেট পার্ট সেই কাজটা ডিল করতেছে, এবং ভ্যালু বলতে সে বোঝাচ্ছে যখন আমি ওই ক্লাসের বাইরে থেকে তাকে অ্যাক্সেস করতেছি, অর্থাৎ ওই প্রপার্টিটাকে অ্যাক্সেস করি, তাকে যেই ভ্যালুটাই দিচ্ছি সেইটাকে ওই ভ্যালু কিওয়ার্ডের মাধ্যমে সে আইডেন্টিফাই করে নিতে পারে। সো আমি বলতেছি এ পার্সন ডট ফার্স্ট নেম ইকুয়াল টু টেক্সট ফার্স্ট নেম ডট টেক্সট, অর্থাৎ এখন আমার ফার্স্ট নেম প্রাইভেট ফিল্ডে এই ফিল্ডে ওই ফার্স্ট নেমটা অ্যাসাইন হয়ে গেছে। এখন আপনার যদি ওই ফার্স্ট নেম ভ্যালুটা দরকার হয় রিপ্রেজেন্ট করার অর্থাৎ গেট করার, সেক্ষেত্রে কীভাবে গেট করবেন? আপনি জাস্ট প্রপার্টিটা অ্যাক্সেস করেন, সে ভ্যালুটা রিটার্ন করে দিবে। অর্থাৎ আপনি যখন বলবেন এ পার্সন ডট ফার্স্ট নেম, তখন আসলে কোন পার্টটা কল হয়? এই গেট পার্টটা, এবং সে রিটার্ন করতেছে কি? ফার্স্ট নেম। সো এই প্রপার্টির থ্রুতে আপনি এ পার্সন ডট ফার্স্ট নেম যখনই দিচ্ছেন তখন ফার্স্ট নেমটা পেয়ে যাচ্ছেন। ঠিক সেম ওয়েতে যদি আপনি এখন বাটনের ক্ষেত্রে চিন্তা করেন, আমরা এতদিন বাটন ইউজ করে আসছি কিন্তু আমরা জানতাম না আসলে বাটন কীভাবে কাজ করে। কিন্তু আমি যদি সিমিলার কনসেপ্টে আসি, আমার বাটনের প্রপার্টি আছে টেক্সট। সো আমি যখন বাটন ডট টেক্সট দিব সেভ, তখন আসলে সেটা সে রিপ্রেজেন্ট করবে সেভ। যখন আমি বাটনের টেক্সটে কি আছে সেটা জানতে চাবো, তখন আমি লিখবো বাটন সেভ ডট টেক্সট, সে আমাকে টেক্সটটা রিটার্ন করবে। বুঝা গেছে মোটামুটি আমি কি বলতেছি? টাস্ক নিয়ে কি বুঝতে পারতেছেন? হ্যাঁ তানজিদ বলেন। বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, আমি বলতেছিলাম যে প্রপার্টিটা আর অ্যাট্রিবিউট একসাথে লেখা যায়। প্রপার্টি আর অ্যাট্রিবিউট একসাথে লেখা বলতে কি বোঝাচ্ছেন? যেমন প্রাইভেট দিলাম হচ্ছে প্রাইভেট
স্ট্রিং ফার্স্ট নেম, তার মধ্যে আমি দিলাম সেট গেট, সেটের মধ্যে দিলাম হচ্ছে ফার্স্ট নেম, মানে রিটার্ন অর্থাৎ হবে আপনি হচ্ছে যাচ্ছেন সেট। এইভাবে রিপ্রেজেন্ট করতে, তাই তো? প্রপার্টিতে হ্যাঁ প্রাইভেট করতে যাচ্ছেন, করতে পারেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু সেটা আসলে কি খুব কোনো কাজ দিবে? জি না, হ্যাঁ কারণ আপনি প্রপার্টি ইউজ করতেছেনই কিন্তু বাইরে, যাতে আপনি আপনার প্রাইভেট ফিল্ডের ডাটা ভ্যালু সেট করতে পারেন অথবা গেট করতে পারেন। এই হ্যাঁ এখন আপনার যদি প্রাইভেটই রাখতে হয়, সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেমটাকে কিন্তু প্রাইভেট ফিল্ড হিসেবে রিপ্রেজেন্ট করছেন। সো আসেন আমরা একটু আগে বোঝার চেষ্টা করি প্রপার্টি জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে, কেন আমরা প্রপার্টি ইউজ করে থাকি। যেহেতু আমি ফার্স্ট নেমে ভ্যালু অ্যাসাইন করছি, আমার ফার্স্ট নেম থেকে ভ্যালু ঠিক রিটাইপ করছি, তাহলে আমার আবার প্রপার্টি কি দরকার ছিল? আমি এটা পাবলিক করে দিলেই পারতাম। ভ্যালিড কোশ্চেন। কিন্তু কথা হচ্ছে প্রপার্টি আপনার অনেকটা গেটের মতো কাজ করে। একটা বাড়ির যেমন গেট থাকে, মেইন দরজা থাকে, প্রপার্টি অনেকটা সেরকম দরজা, প্রাইভেট ফিল্ডের দরজার মতো কাজ করে, গেটের মতো কাজ করে। আপনি প্রপার্টি দিয়ে আসলে ম্যানেজ করতে পারেন কিভাবে এই প্রাইভেট ফিল্ডে আপনি ভ্যালু সেট করতে দিবেন অথবা ভ্যালু কি ভ্যালু পাঠাবেন। কীরকম? আমি যদি এখন এখানে আসি, দেখেন আমি যদি এই গেট পার্টটা মুছে দিই, আমি চাইলে জাস্ট এই প্রপার্টিতে ভ্যালু সেট করতে দিতে পারি, কিন্তু এই ভ্যালু গেট করতে দিব না। এটা সম্ভব। আমি জাস্ট গেট পার্টটা মুছে দিছি, তার মানে হচ্ছে আসলে এর গেট কোনো পার্ট নাই। সে বলবে যে আমি ভ্যালু সেট করতে পারি আমার ভিতরে, কিন্তু আমার কোনো গেট আর নাই। অর্থাৎ আমি কোনো ভ্যালু বাইরে পাঠাতে পারি না, আমি জাস্ট ভ্যালু আমার ভিতরে নিতে পারি। এখন প্রপার্টির বিউটি কি জিনিস সেটা আপনাদের দেখাচ্ছি। সো আমি জাস্ট আমার গেট পার্টেরটা আগের অবস্থায় ফিরাই নিয়ে যাই। ফার্স্ট নেম, এখন ধরেন আপনার ফুল নেম দরকার। ফার্স্ট নেম, মিডল নেম তো গেল, এখানে আপনি এটা দিয়ে ফার্স্ট নেম সেট করলেন, ঠিক সেম ওয়েতে আপনি লিখলেন মিডল নেম, দেন আপনি লাস্ট নেমের প্রপার্টি লিখলেন। প্রতিটার গেট পার্ট আছে, সেট পার্ট আছে, ভালো কথা, কিন্তু এটা ঠিক আপনার এখনো মিনিংফুল হচ্ছে না, কারণ হচ্ছে আপনি ঠিকই গেট করতেছেন, ঠিকই সেট করতেছেন। আপনি যদি সেটের আগে প্রাইভেট লিখে দেন, তাহলে আসলে এই মিডল নেমের, আপনি এই মিডল নেমটা এই ক্লাসের ভিতরে যে কোনো মোমেন্টে সেট করতে পারেন। অর্থাৎ আপনি যে বাইরে থেকে মিডল নেম পাঠাইছিলেন, আপনি বলতে পারেন মিডল নেম ইকুয়াল টু মিডল নেম। অর্থাৎ আপনি যখন কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালু পাঠাইছেন, তখন মিডল নেমে ভ্যালু সেট করতে পারেন, কিন্তু এই ক্লাসের বাইরে আপনি মিডল নেমে ভ্যালু সেট করতে পারবেন না। কারণ কি? কারণ আমি সেটাকে প্রাইভেট করে দিচ্ছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি ধরেন ফুল নেম নামে একটা প্রপার্টি অ্যাসাইন করতেছি, পাবলিক স্ট্রিং ফুল নেম। সো ফুল নেমের কি কি থাকবে? গেট পার্ট থাকবে, সেট পার্ট তো তার দরকার নাই, কারণ আমি তো ফুল নেম সেট করব না, আমি অলওয়েজ ফুল নেম গেট করব প্রপার্টির কাছ থেকে। সো আমি বলতেছি গেট। দেখেন আমি কিন্তু এখন চাইলে কি করতে পারতেছি? ম্যানিপুলেট করতে পারতেছি, ডাটাকে আমার মতো করে সাজায় আমি বাইরে রিপ্রেজেন্ট করতে পারতেছি। সো আমি এখানে পাঠাতে পারি এরকম, গেট ফার্স্ট নেম, একটা স্পেস দিলাম, মিডল নেম, একটা স্পেস দিলাম, লাস্ট নেম। সো এখন দেখেন খেয়াল করে, আমি ফুল নেম পেতে পারি, কিন্তু আমি চাইলে কিন্তু বাইরে থেকে এই পার্সনের ফুল নেম অ্যাসাইন করতে পারি না। অর্থাৎ আমি যদি বলি এখন এই ডিজাইনে এসে একটা বাটন নিলাম, তার টেক্সট প্রপার্টিতে অ্যাসাইন করে দিচ্ছি শো ফুল নেম, বাটন ফুল নেম। সো আমি যদি এখানে ডাবল ক্লিক করি, আমি বলতে পারি এ পারসন প্লিজ গিভ ইউর ফুল নেম। সো এ পারসন ডট ফুল নেম আমি যদি প্রপার্টিতে যাই, সো সে আমাকে যেটা রিটার্ন করবে অ্যাজ এ স্ট্রিং রিটার্ন করবে, কারণ আমরা রিটার্ন টাইপ দিয়ে রাখছি স্ট্রিং। ফুল নেম ইকুয়াল টু এই পার্সন তার ফুল নেম রিটার্ন করছে, আমরা জাস্ট সেটাকে মেসেজ বক্সে রিপ্রেজেন্ট করে দিতে পারি। সো মেসেজ বক্স ডট শো
মাই ফুল নেম ইজ ফুল নেম, और এ পার্সন ডট ফুল নেম এখানে দিলেও সে সেটাকে রিপ্রেজেন্ট করতো। সো এ পার্সন এখানে আসলে ফার্স্ট নেম হবে, আমি এররগুলো ঠিক করে দিচ্ছি। আমি জাস্ট এখন অ্যাক্সেস করতেছি প্রপার্টি থ্রুতে সব কিছুই। সো আমি যদি এখন রান করি, দেখেন আমি কোনো কিছু একটা দিলাম, এমডি গোলাম হোসেন, সেভ করলাম, এটা কিন্তু সেভ হয়েছে, জাস্ট আমি টেক্সটটা ক্লিয়ার করি নাই। সো আমি যদি এখন শো বাটনে ক্লিক করি, বলবে ফার্স্ট নেম মোহাম্মদ, মিডল নেম গোলাম, ওকে ফাইন, শো ফুল নেম, সে বলবে মাই ফুল নেম ইজ মোহাম্মদ গোলাম হোসেন। পয়েন্ট হচ্ছে আমি এগুলো কিন্তু সব কিছু অ্যাক্সেস করছি, দেখছেন, প্রপার্টি থ্রুতে। সো প্রপার্টি আমাদের কি কাজ করে, একটা হচ্ছে প্রপার্টি থ্রুতে আপনি এইটা সেট করতে পারেন যে আপনার প্রাইভেট ফিল্ডে ডাটা কিভাবে অ্যাসাইন হবে, প্রাইভেট ফিল্ড থেকে ডাটা কিভাবে আপনি রিট্রাইভ করবেন, এটা আপনি ম্যানিপুলেট করতে পারেন। প্রপার্টি অনেকটা কিসের মতো কাজ করে, একটা মেইন গেটের মতো কাজ করে অফ ইওর অবজেক্ট, অর্থাৎ আপনার অবজেক্টের একটা ফটকের মতো কাজ করবে, যে আপনি কোন পার্টের ডাটা কিভাবে অ্যাসাইন করবেন বা কিভাবে রিট্রাইভ করবেন বা বাইরে থেকে কিভাবে সেট করতে দিবেন অথবা গেট করতে দিবেন, এটা আপনি প্রপার্টি থ্রুতেই আসলে ম্যানেজ করবেন। সেটা হচ্ছে ডাটা লেভেল অ্যাক্সেস। প্রপার্টি আসলে ডাটা লেভেল অ্যাক্সেসটাকে ইনশিওর করে। সো আমি যদি এখন আবার আমার ডকুমেন্টে ফিরে আসি, in data hiding topics we see for 3 attributes of person class you need to write 6 methods। সে আগের কথাই আসলে যে 6টা মেথড লিখতে হতো, উই শুড নট রাইট, এই ধরনের ক্ষেত্রে আমরা এটা লেখা উচিত না, এবং সে সেক্ষেত্রে বলে দিছে যে আসলে আমাদের প্রপার্টি ইউজ করা উচিত, এবং আমি আপনাদের প্রপার্টির বিভিন্ন ধরনের পসিবিলিটিগুলোও বলে দিছি। এবং দেখা যাচ্ছে যে এই পার্সন অবজেক্টের ডট দিলেই প্রপার্টিগুলো আসলে, যখন আপনি প্রপার্টি বাম পাশে রাখতেছেন, অর্থাৎ আমি যখন সেট করতে চাই কোনো কিছু, তখন আমি প্রপার্টি রাখতেছি কোন পাশে, অবশ্যই বাম পাশে। এই যে এ পার্সন ডট ফার্স্ট নেম ইকুয়াল টু দিলে সেটা অ্যাসাইন হয়ে যাচ্ছে প্রপার্টিতে। আমি যখন প্রপার্টি থেকে কোনো ভ্যালু নিতে চাচ্ছি, তখন আমি সেটাকে রাখতেছি ডান পাশে, অথবা আমি অন্য কোথাও সেটা দিয়ে অ্যাক্সেস করলেই সে তার ভ্যালুটাকে রিটার্ন করতেছে। কিভাবে রিটার্ন করতেছে সেটাও কিন্তু আমি দেখাই দিচ্ছি গেট আর সেট পার্ট দিয়ে। সো আমি যদি এখানে একটা ব্রেকিং পয়েন্ট বসাই, আসলে সে একদম ন্যারো ডাউন করবে না ব্রেকিং পার্ট, এটা হচ্ছে এই জন্য আসলে বুঝে যাবে না সে গেট পার্ট কল করছে না সেট পার্ট কল করছে। কিন্তু আসলে আপনি আমাকে বিলিভ করতে পারেন যে আসলে সে এইভাবেই কাজ করে। যখন আপনি ফার্স্ট নেম ঠিক এই মোডে কল করবেন এইভাবে, তখন আসলে তার গেট পার্ট অ্যাক্টিভ হয়ে যায় বা গেট পার্ট প্রাইভেট ফিল্ডটা রিটার্ন করে দেয়, রিটার্ন ফার্স্ট নেম, অর্থাৎ তার প্রাইভেট ডাটা রিটার্ন করে দিচ্ছে। যখন আপনি তাকে ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছেন, তখন সে সেট পার্ট দিয়ে কাজ করতেছে। যদি আপনার সেট পার্ট না থাকে, সেখানে ভ্যালু অ্যাসাইন সম্ভব না। যদি গেট পার্ট না থাকে, তাহলে সেখান থেকে ভ্যালু রিট্রাইভ সম্ভব না। এবং একই সাথে আপনি চাইলে প্রপার্টি দিয়ে আপনি প্রাইভেট ফিল্ডে ডাটা ম্যানিপুলেট করেও সেটাও রিপ্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ আপনি ডাটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন সেটা আপনি প্রপার্টি দিয়েও ম্যানেজ করতে পারেন। এবং আপনার যদি কোনো অ্যাকশন থাকে, অর্থাৎ প্রপার্টি দিয়ে কিন্তু আপনি কোনো ফাংশনের কাজ করতে পারবেন না, অর্থাৎ আপনার কোনো অ্যাকশন বা অ্যাক্টিভিটি সম্পন্ন করতে পারবেন না। আপনি বলতে পারেন না যে গেট, যেটাকে বলা হয় আসলে যে অ্যাক্টিভিটিগুলা আসলে সাধারণত আপনার মেথডের থ্রুতেই হওয়া উচিত। যেমন আমি যদি বলি অ্যাকাউন্টের ক্ষেত্রে, যেমন ডিপোজিট উইথড্র, ডিপোজিট ইজ এ অ্যাক্টিভিটি অফ দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখন সেক্ষেত্রে আপনি যদি ধরেন চাচ্ছেন তাও একটা প্রপার্টি লিখবেন, আচ্ছা আমরা দেখি, ট্রাই করে লিখি পাবলিক ডিপোজিট। সো খেয়াল করেন আমার এখানে একটা রিটার্ন টাইপ অবশ্যই দিতে হচ্ছে, যেহেতু আমি প্রপার্টি ডিক্লেয়ার করতেছি। সো আমি বললাম ডাবল অ্যামাউন্ট ডিপোজিট,
দেন আমি গেট পার্টে লিখতেছি, গেট পার্টে লেখার মতো কিন্তু আমার কিছু নাই। সো সেট পার্টে আমি যদি লিখি, আমি বলতে পারতেছি ব্যালেন্স ইকুয়াল টু ব্যালেন্স প্লাস ভ্যালু, কারণ বাইরে থেকে যেটা আসতেছে সেটা একটা ভ্যালুই হবে। সো এটা কিন্তু কাজ করবে না এমন না, কাজ করবে, কিন্তু প্রপার্টির মূল পারপাস হচ্ছে আপনার ডাটা অ্যাক্সেসটাকে ইনশিওর করা, আপনার এই অবজেক্টের অ্যাক্টিভিটিকে ইনশিওর করা না। অর্থাৎ ডিপোজিট অ্যামাউন্ট এই নামটা দিয়ে বোঝা যাচ্ছে এটা আসলে তার অ্যাক্টিভিটি, কিন্তু ফুল নেম অর ফার্স্ট নেম অর মিডল নেম অর লাস্ট নেম অর ব্যালেন্স এগুলো কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে তার ডাটা অর এগুলো হচ্ছে তার ইনফরমেশন। সো ইনফরমেশন শুড বি রিপ্রেজেন্টেড বাই প্রপার্টি, activity should be represented by method or responsibility should be represented by methods. সো এই যে কাজটা আপনি যদি করেন তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কনফিউশন তৈরি করবেন, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আরও যারা 50 জন 60 জন 100 জন ইউজ করতেছে তারা আপনার এই ডিপোজিট অ্যামাউন্ট থেকে বুঝতে পারবে না আসলে এটা কী ধরনের ইনফরমেশন, কারণ আপনি অ্যাক্টিভিটি দিয়ে অ্যাক্টিভিটি অর্থাৎ মেথডের কাজ প্রপার্টি দিয়ে হ্যান্ডেল করতেছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না আসলে আপনি এখানে কি করতেছেন। সো এই ক্ষেত্রে আসলে ডিপোজিট অ্যামাউন্ট শুড বি ইন মেথড। ভাইয়া, হ্যাঁ তানজিল বলেন। ভাই ইনফরমেশন তো তোমার রেসপন্সিবিলিটি বলতে বলতে হচ্ছে। সরি, বুঝলাম যে হচ্ছে যখন আমরা অ্যাক্টিভিটি তখন আমরা মেথড ইউজ করব। হ্যাঁ আর ইনফরমেশন তখন আমরা হচ্ছে প্রপার্টি ইউজ করব। আর একটা বলতে রেসপন্সিবিলিটি কি একটা বলবেন? আচ্ছা, রেসপন্সিবিলিটি আর অ্যাক্টিভিটি সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। অর্থাৎ মানে যেই মেথডগুলো আছে এটাকে অনেক সময় বলা হয় এই ক্লাসের রেসপন্সিবিলিটি অথবা অ্যাক্টিভিটি, ঠিক আছে ভাই। বুঝতে পারছেন? ওকে, সো আমি আবারও ফিরে আসি। মোটামুটি এই যে ফুল নেমের রিপ্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছেন। দেন মেথড ওভারলোডিং এবং কনস্ট্রাক্টর ওভারলোডিং এটা আসলে আমরা নেক্সট দিনেই আলোচনা করি, কারণ আজকে আসলে মোটামুটি আমরা 1 ঘন্টা আলোচনা করে 10:30টায় বসছিলাম, মোটামুটি 1.5 ঘন্টা আলোচনা করে ফেলছি। সো কালকে আমরা এটা নিয়ে বসি যে মেথড ওভারলোডিং কী জিনিস, কনস্ট্রাক্টর ওভারলোডিং কী জিনিস। সো আমরা একটু সামারাইজ করি। তানজিল আছেন তো না? হ্যালো। হ্যাঁ, আচ্ছা জুলি আর তানিয়া কি আছেন? জি ভাইয়া। আচ্ছা, আপনাদের কোনো খোঁজ খবর পাইতেছিলাম না সে সময় ডাকাডাকি করে। এনিওয়ে, জুলি জি ভাই। এখন আমাকে বলেন ডাটা হাইডিং কি জিনিস? এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না, ক্লিয়ার হয় না। ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। যেমন আইডি করে প্রাইভেট পাবলিক প্রাইভেট করে রাখলে ওটা ডাটা হাইড করে রাখলাম, তাকে আমি ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারছি না, মেথড বা প্রোভাইডার্সের মাধ্যমে তাকে আমি অ্যাক্সেস করতে পারবো। ওকে ফাইন, তাহলে আমার কোশ্চেন হচ্ছে যে কেন আমরা ডাটা হাইডিং করে থাকি? যাতে আমি ডাইরেক্টলি ওকে বলতে পারছি না যে তুমি অ্যাক্সেস করো, চেঞ্জ করাটা আইডেন্টি দিতে পারছি না। হ্যাঁ। ওকে, অর্থাৎ তানিয়া একটু বলবেন কেন আমরা ডাটা হাইডিং করতেছি? বাইরে থেকে যেন এক্সেস না করতে পারে এজন্য। আরেকটা কিন্তু বলছিলাম পয়েন্ট, বাইরে থেকে এটাই না, বাইরে থেকে অ্যাক্সেস করা এটাই যে মূল পারপাস, ব্যাপারটা কিন্তু এমন না। আরেকটা বলছিলাম, মনে আছে কিনা? তানজিল বা তাসনিয়া কারো মনে আছে? আনঅথরাইজড বলেন। হ্যাঁ শুনতেছি, বলেন। আনঅথরাইজড বুঝি নাই। আনঅথরাইজ অ্যাক্সেস সেটা তো জুলি তানিয়া বললো, মানে আমি আরেকটা কারণ বলছিলাম যে কারণে আসলে ডাটা হাইডিং করা হয়। তাসনিয়ার মনে আছে?
ওকে, আমি এটাই আসলে আনঅথরাইজড অ্যাক্সেসটাই কিন্তু ডাটা হাইডিং এর মূল পারপাস না, যেটা আপনারা ভুল করতেছেন। আনঅথরাইজড অ্যাক্সেস বলে আসলে কিছু নাই ক্লাস লেভেলে হচ্ছে আপনি ডাটা অ্যাক্সেস করবেন কি করবেন না, এটা আসলে প্রপার্টি দিয়ে হ্যান্ডেল করা হয়। কিন্তু ডাটা হাইডিং হচ্ছে প্রাইভেট ফিল্ড রাখা, মূল কারণ হচ্ছে এটাই যে আপনি অবজেক্টের ডিটেলটাকে হাইড করতেছেন। অর্থাৎ যেটা আমি উদাহরণ দিছিলাম গাড়ির ইঞ্জিন দিয়ে, যেটার উদাহরণ দিছিলাম ঘড়ির কাঁটা, যে কিভাবে ভিতরে মেকানাইজ হচ্ছে সেটা আসলে আমার জানার মূল উদ্দেশ্য দরকার নাই। আমার আসলে ঘড়ির কাঁটাটা ঘুরতেছে কিনা সেই ইনফরমেশনটা দরকার, এবং আসলে এখন কারেন্ট টাইম কত সেটা আসলে দরকার। সো আমার যেই অবজেক্টটা আছে তার যে ডিটেল, তার ভিতরে কিভাবে কাজ করতে, তার ভিতরে কি কি আছে, কয়টা কাটা আছে বা কি অবস্থায় আছে, সেটা কিন্তু আমার জানার মূল দরকার নাই। যেমন মোবাইলের ক্ষেত্রে এর ভিতরে কি কি চিপ আছে, কি কি রম আছে, র্যাম আছে, এগুলো আমার জানা দরকার না। আমার দরকার হচ্ছে মোবাইলের কি কি বাটন আছে, সেই বাটনগুলো প্রেস করলে মোবাইল কাজ করে এবং তা দিয়ে কল করা যায়, কল রিসিভ করা যায়, দ্যাটস এনাফ। ডাটা হাইডিং মূলত হচ্ছে ওইটা ইনশিওর করে যে আপনার এই যে ডিটেলটাই, এই ডিটেলটা হাইড করে ফেলা, যার ফলে বাইরে থেকে যিনি অ্যাক্সেস করবেন তার জন্য এটা ইজি হয়ে যায়, যে এটাকে ইউজ করা ইজি হয়ে যায়। আমার কথা কি বোঝা যাচ্ছে? ওকে, এরপরে বলেন, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইনক্যাপসুলেশন কি জিনিস বলেন। তানজিল বলেন ইনক্যাপসুলেশন। আর যেখানে ডাটা ফাংশন অ্যাক্সেস থাকে সেটা ইনক্যাপসুলেশন। আবার বলেন। আর যেখানে ডাটা ও মেথড সবগুলো একসাথে থাকে, একসঙ্গে থাকে না, এটা কিন্তু একসঙ্গে তার মধ্যে থাকে আর কি। একসঙ্গে থাকে এটা বলাটা ভুল। বলা হচ্ছে এরকম যে ডাটা এবং মেথডকে একসঙ্গে একটা ইউনিটে প্যাক করে ফেলা, একটা ইউনিটে সংযুক্ত নিয়ে আসাটাই হচ্ছে ইনক্যাপসুলেশন। ইউনিট বলতে আমরা এখানে কি বুঝাইছি, যেমন ব্যাংক অ্যাকাউন্ট, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে একটা ইউনিট। সো এর ভিতরে আমি তার ব্যালেন্স এবং তার মেথডগুলো আসলে এক জায়গায় নিয়ে আসছি, এবং তাকে একটা অবজেক্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারতেছি থ্রু ইনক্যাপসুলেশন, তাই না? জুলি বলেন কনস্ট্রাক্টর ওভারলোডিং, সরি কনস্ট্রাক্টর। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ কনস্ট্রাক্টর কি জিনিস বলেন। বাইরে থেকে এক্সেস করতে পারবো ওটা না? হুম, হয় নাই তাহলে যে কনস্ট্রাক্টর। বাইরে থেকে অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে যে মেথডটা কল করব না, যেমন হচ্ছে দিস ডট দিয়ে আমরা যেটা করলাম। হুম, কিন্তু ওইটা তো অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করি নাই। না না, একসাথে যে আমি রিটার্ন তানজিল অথবা তাসনিয়া। ভাইয়া কনস্ট্রাক্টর হচ্ছে যেখানে আমরা মানে মানে একবারই ডিক্লেয়ার করে দিব, বারবার ডিক্লেয়ার করা লাগতেছে না, ওখানে কোনো রিটার্ন টাইপ নাই। হুম, কিন্তু কেন ইউজ করি আমরা? ওই যে ডাটা মানে বাইরে থেকে যেন ডাটা অ্যাক্সেস করতে না পারে সেজন্য। হুম, ভুল ভুল হয়েছে তানজিল। কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নাই, আর ওখানে আমরা কনস্ট্রাক্টর ইউজ করলে এই কনস্ট্রাক্টর ফার্স্ট নাম বারবার লিখতে হচ্ছে না, মানে সবসময় একটা মধ্যে একলা লেখা যাচ্ছে। হয় না, এখন অ্যান্সার পাই নাই। ওকে, আমি বলে দিই, সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করেন, কনস্ট্রাক্টরের মূল পারপাস অ্যাক্সেস কি করছেন না এটা না। কনস্ট্রাক্টর হচ্ছে ইউজ করা হয় এই জন্যই, যখন আপনি কোনো একটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করেন, ইনিশিয়ালাইজ করার সময় তাকে আপনি কিছু ভ্যালু দিয়ে দিতে চাইতে পারেন। আমার কথা বোঝা যাচ্ছে? যেমন আমি যখন একটা পার্সন অবজেক্ট ক্রিয়েট করতেছি, তখন আমি চাইতে পারি তার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অ্যাজ এ ভ্যালু হিসেবে দিয়ে দিতে, ইনিশিয়াল ভ্যালু যাকে বলে। ইনিশিয়ালি তার একটা ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম সে পেয়ে যাবে। অথবা ধরেন আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছি, সো আমি ধরেন ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলে দিবে তার কাছে গেলাম, যে বললাম যে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই, এবং যখন আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাই আমি চাই যে ইনিশিয়াল ব্যালেন্স হবে 500 টাকা। সো যখনই আমি একটা অবজেক্ট তৈরি করতেছি, তখন তখনই যখন তাকে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি,
সেইটা আমি দিচ্ছি আসলে কনস্ট্রাক্টরের থ্রুতে। যেমন এইখানে আপনি আসেন, এখানে আমরা যেটা লিখছি আসলে এর মানে হচ্ছে এইটা যে যখন নিউ পার্সন আমি কল দিচ্ছি, অর্থাৎ নিউ পার্সন কল দিলে আসলে এই মেথডের মতো জিনিসটাই আসলে কল হয়। নিউ পার্সন, দেখেন আমি এখানে রাইট ক্লিক করে গো টু ডিক্লারেশনে যাচ্ছি, খেয়াল করেন। সো কল হচ্ছে কোনটা, এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এবং আমি নিউ পার্সন ক্রিয়েট করার সময় যেহেতু আমি ওখানে প্যারামিটার হিসেবে রাখছি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সো আমি যখন ইউজ করতেছি তাকে, তখন কিন্তু আমি তাকে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ ভ্যালু পাঠিয়ে দিচ্ছি। সে তখন, আমি আবার এখানে আসতেছি গো টু ডিক্লারেশন করে, সে তখন এই ফার্স্ট নেম যেটা বাইরে থেকে পাঠাইছি, মিডল নেম যেটা বাইরে থেকে পাঠাইছি এবং লাস্ট নেম যেটা বাইরে থেকে পাঠাইছি, সে তার প্রাইভেট ডাটা অ্যাসাইন করে দিয়েছে যখনই এই অবজেক্টটা আমি তৈরি করছি, ঠিক তখনই। এবং এটা কিন্তু এত আমার একবারই লাগতেছে, আমার তো আর বারবার এটা কল করলে মানে হচ্ছে প্রতিবার আমি অবজেক্ট তৈরি করতেছি, এটা তো আমার দরকার নাই। বুঝা গেছে এবার? তানজিল কি বুঝতে পারছেন? কনফিউজ হয়ে গেলাম এখানে। কনফিউজ হয়ে গেছেন? কোথায় কনফিউজ হয়েছেন? কনস্ট্রাক্টরটা আপনি বললেন যে ভালো অ্যাসাইন করে দিচ্ছিল, ইনিশিয়ালাইজ করে। ওকে, আমি আবারও বলি, একটু ক্লিয়ার হন। কনস্ট্রাক্টর মানে কি? কনস্ট্রাক্টর মানে আমি যে ইংলিশ যে শব্দটা, এটার মানেই তো হচ্ছে যেটা তৈরি করে দেয়, তাই না? কোনো কিছু তৈরি করে, তাই না? সো কনস্ট্রাক্টর আসলে ইউজ করা হয় এমনি সময়, আমরা ধরেন একটা নতুন পার্সন ক্রিয়েট করতেছিলাম, কিভাবে লিখতেছিলাম মনে আছে? হ্যাঁ ভাই, এই পার্সনটা ফার্স্ট নেম, পার্সনটা লাস্ট নেম। এ পার্সন ইকুয়াল টু নিউ পার্সন, এটাই তো আমার একটা পার্সন অবজেক্ট তৈরি করতে হবে অ্যাট ফার্স্ট, তারপরে তো তাকে ভ্যালু দিতে হবে, তাই না? শর্ত তো এটাই, পার্সন ইকুয়াল টু নিউ পার্সন আগে করে নিতে হবে। এই সময় আসলে পার্সন অবজেক্টটা তৈরি হয়। সো আমরা যখন একটা কনস্ট্রাক্টর তৈরি করছি, অর্থাৎ পার্সন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, আমরা এইভাবে কনস্ট্রাক্টরটা ডিক্লেয়ার করছি। কনস্ট্রাক্টর তৈরি করার উদ্দেশ্য কি ছিল? যখন আমি ফর দ্য ফার্স্ট টাইম এই পার্সন অবজেক্টটা তৈরি করব, ওকে, তখন আমি তার ভিতরেই ঠিক তৈরি করার সময় তার ফার্স্ট নেম, মিডল নেম এবং তার লাস্ট নেম বলে দিতে পারতেছি। এখানে কিন্তু নিউ কিওয়ার্ড আছে, খেয়াল করেন। সো ঠিক এই মোমেন্টে কিন্তু পার্সন অবজেক্টটা তৈরি হচ্ছে, সেটা মেমোরিতে জায়গা দখল করছে, কিন্তু ঠিক সেই সময় সে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম নিয়েই তৈরি হয়েছে। অর্থাৎ এই ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম এগুলো হচ্ছে এই প্রাইভেট ফিল্ডে অ্যাসাইন হয়ে গেছে, মিডল নেম এবং লাস্ট নেম। এবার কি বোঝা গেছে তানজিল? বুঝতে পারছেন মোটামুটি?